গ্রীষ্মের তাণ্ডব শুরু হয়েছে মাত্র। আকাশে তেজস্বী সূর্য, রোদের তাপে উত্তপ্ত হয়ে উঠেছে পিচঢালা রাস্তা, ফুটপাত। শাহবাগ জাতীয় গ্রন্থাগারের দ্বিতীয় তলার ফ্যানগুলো দ্রুত গতিতে ঘুরছে। চারিপাশে পিনপতন নীরবতা। ভ্যাবসা গরমে ঘেমে নিয়ে চাকরির বই ঘাটছে বিভিন্ন বয়সের পাঠক। গ্রন্থাগারের একদম কোণার দিকে বিরক্ত ভঙ্গিতে বসে আছে নীরা। সামনে রাখা বইয়ের এক আধ পাতা উল্টে পাল্টে দেখে নিয়ে পিসপিস করে বলল, তুই কি তোর পাগলামোটা বন্ধ করবি না নমু? এভাবে আর কতদিন? সহ্যের একটা সীমা থাকা উচিত। তোর কি বিরক্ত লাগে না? নম্রতা জবাব দেয় না। সামনে থেকে চিরপরিচিত ফিলোসফির বইটি আবারও উল্টে পাল্টে দেখে। বইয়ের মলাটের নিচের দিকটায় তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকে। নীরা এবার চেতে উঠে বলল, আর কতবার দেখবি এই বই? 3 বছর ধরে তো দেখছিস। কিছু পেয়েছিস? নীরার উঁচুস্বরে কয়েক জোড়া বিরক্ত চোখ তাদের উপর এসে পড়ল। নীরার ঝটপট গলার স্বর নিচু করল, চাপা ফিসফিসিয়ে বলল, নমু, পাগলামো করিস না। আজকালকার যুগে এমনটা শুধুই কল্পনা। কেন এত সিরিয়াস হচ্ছিস বলতো? 3টে বছরে কি থেকে কি হয়ে গিয়েছিস জানিস? একবার তাকিয়ে দেখেছিস নিজেকে? এটা 1919 নয়, এটা 2019। বোঝার চেষ্টা করে একটু। নম্রতা জবাব না দিয়ে উঠে দাঁড়ালো। হাতের বইটা নির্দিষ্ট জায়গায় খুব যত্ন করে রাখলো। ডান হাতের আঙ্গুলগুলো দিয়ে খুব যত্ন করে ছুঁয়ে দিল বইটার গা। সাথে সাথে বুকের ভেতর উতলে উঠল একদলা কান্না। নম্রতা মুখ ফুলিয়ে নিঃশ্বাস ফেলল। এদিক ওদিক তাকিয়ে চোখের জল গড়ানো আটকালো। আর কত কাঁদবে সে? প্রতিদিন তো এমনই হচ্ছে। প্রতিটা মুহূর্তই তো নিঃশ্বাস আটকে আটকেই বেঁচে থাকছে সে। নীরা দীর্ঘশ্বাস ফেলে উঠে দাঁড়ালো। নম্রতার কাঁধে আলতো স্পর্শ করে বলল, ক্লাস টাইম হয়ে গিয়েছে দোস্ত, এবার তো চল। আর কতক্ষণ থাকবি? নম্রতা ছোট নিঃশ্বাস ফেলে বলল, চল। কথাটা বলেও কয়েক সেকেন্ড দাঁড়িয়ে থাকে নম্রতা। এক দৃষ্টে তাকিয়ে থাকে ফিলোসফির ময়লা হয়ে আসা মলাটটার দিকে। তারপর ধীর গম্ভীর পায়ে বেরিয়ে যায়। নীরা খানিক অসহায় দৃষ্টিতে তাকিয়ে থাকে। ছোট্টবেলার উচ্ছল বান্ধবীটির এমন বদলে যাওয়া দেখে বুকের ভেতর চিনচিন ব্যথা করে ওঠে। মনটা সে অজ্ঞাত পুরুষের প্রতি ভয়ানক রাগে ফুঁসে ওঠে। পর মুহূর্তে নিভে যায়। কে জানে আদৌ সে পুরুষ নাকি কোনো মহিলা। ভার্সিটি ক্লাস শেষে রোকেয়া হলের দিকে হাঁটছিল নম্রতা আর নীরা। বরাবরের মতোই চুপচাপ নম্রতা নীরার গল্প ঝুড়ির নীরব শ্রোতা। নীরা ছোট থেকে কম কথা বলা মেয়ে আর নম্রতা চঞ্চল। কিন্তু সেই ইনসিডেন্টের পর অদ্ভুতভাবেই বদলে গেল সব। নম্রতার চঞ্চলতা শরতে শিউলির মতোই ঝরে পড়ল। দুই বান্ধবীর মধ্যে তৈরি হলো বিস্তর নীরবতা। সেই নিশ্চুপতা দূর করতে ইন্ট্রোভার্ট নীরা নিজেকে প্রকাশ করতে শিখল। নম্রতাকে ব্যস্ত রাখার চেষ্টা করতে লাগলো। কিন্তু নম্রতার আটকে থাকা মনটা সচল হলো না। হাজারো ব্যস্ততার হাসি মজার মাঝেও একচিলতে উদাসীনতা তার চোখে মুখে দৃঢ় বসতি গেড়ে বসল। সেই দৃঢ় বসতিকে নাড়িয়ে দেওয়ার ক্ষমতা কি নীরার আছে? রোকেয়া হলের প্রধান ফটকের কাছে আসতেই হঠাৎই দাঁড়িয়ে পড়ল নম্রতা। নীরা নম্রতা থেকে কয়েক পা এগিয়ে গিয়েছিল। পেছনে ফিরে ভ্রু কুচকালো, বলল, কি রে, দাঁড়িয়ে পড়লি যে? কি হয়েছে? নম্রতা জবাব না দিয়ে ফটকের পাশে দাঁড়িয়ে থাকা মেয়েটার হাতের দিকে তাকিয়ে রইল। মেয়েটার হাতে 10-12টা পাতলা নীল রঙের কাগজ রোল করে ধরে রেখেছে হাতে। নীরা জবাব না পেয়ে নম্রতার দৃষ্টি অনুসরণ করে মেয়েটার হাতের দিকে তাকালো। তারপর নরম কণ্ঠে ডাকলো, নমু। নম্রতা ছোট্ট নিঃশ্বাস ফেলে তাকালো। হাসার চেষ্টা করে বলল, কিছু না, চল। নীরা দীর্ঘশ্বাস গোপন করে মাথা নাড়ল। নম্রতার গোপন রাখা অস্ত্রগুলো যে আজও বেহায়ার মতো ঝরবে তা বেশ বুঝতে পারছে নীরা। এমনটাই তো দেখে আসছে দিনের পর দিন। 1-2 সপ্তাহ ঠিকঠাক যায়, তারপর আবারও শুরু হয় নম্রতার ধুকে ধুকে কান্না। আচ্ছা, এত বড় মেয়ের কি এত আবেগ সাজে? নীরার আপ্লুত মস্তিষ্ক উত্তর দেয়, ছোট বড় কি, মেয়ে মানে তো আবেগের আটখানা। হলে পৌঁছে প্রয়োজনীয় কাজগুলো বেশ স্বাভাবিকভাবে করল নম্রতা। গোসল খাওয়া শেষ করে বিছানায় গা এলালো। বিছানায় গা এলিয়ে দেওয়ার পরপরই উপলব্ধি করলো সে ভীষণ ক্লান্ত। শরীরের ভারটা বোধহয় আর বয়ে চলা যাচ্ছে না। মাথাটা ঝিমঝিম করছে। বুকে জমিয়ে রাখা কান্নাগুলো উতলে উতলে উঠছে। নম্রতা ফ্যানের সুইচ অন করে আগাগোড়া কাঁথা মুড়িয়ে শুয়ে পড়ল। ক্লান্ত চোখজোড়া বন্ধ করতে বুকে অসহনীয় এক ব্যথা চিনচিন করে উঠল। নম্রতা হুড়মুড় করে উঠে বসল। টেবিলের ড্রয়ারে থাকা পুরনো ডায়েরিটা বের করে বুকে চেপে ধরল। গলাটা খানিক কাঁপছে তার, বোধহয় কান্না পাচ্ছে। নম্রতা বিছানার সাথে লাগোয়া দেয়ালে ঠেস দিয়ে বসল।
চোখ দুটো বুজে নিয়ে বুক ফুলিয়ে শ্বাস নিল। ডায়েরিটাকে আরও শক্ত করে চেপে ধরল বুকে। মনের কার্নিশে ভেসে উঠল প্রায় 4 বছর আগের অদ্ভুত সুন্দর দিনগুলোর কথা। তখন কতটা চঞ্চল ছিল নম্রতা। 2015 সাল, মাত্র এই কলেজে পা রেখেছে নম্রতা। দীর্ঘ সময় গার্লস স্কুলে কাটানো মেয়েগুলো যেমন কলেজে উঠে পাখা মেলে দেয় আকাশে, ঠিক তেমনভাবে পাখা ছড়িয়েছিল নম্রতা। ক্লাসে বাইরে বান্ধবীদের আড্ডায় দুষ্টুমিতে ছেয়ে গিয়েছিল সে। কিভাবে একদল ছেলে বন্ধু জুটিয়ে নিয়েছিল, কিন্তু কারোর সাথে তেমন একটা ঘনিষ্ঠতা হয়ে ওঠেনি। উকিল বাবার 2 মেয়ের বড়জনই ছিল নম্রতা। ছোট বোন নন্দিতা তখন ক্লাস 1-এর গণ্ডিতে পা দিয়েছে মাত্র। বাবার আদরে হওয়ায় বাড়িতে তখন অবাধ স্বাধীনতা। সকালে কলেজের নামে বেরিয়ে সন্ধ্যা 5টার আগে বাসায় ফিরে গেলেই সব দোষ মাপ। নম্রতারা তখন শাহবাগেই থাকতো। তাদের ধানমন্ডির বাড়িটা কমপ্লিট হয়নি তখনও। সে বছরই বান্ধবীদের সঙ্গ পেয়ে জাহাঙ্গীরনগর থেকে শুরু করে রবীন্দ্র সরোবর চষে বেড়ানো হলো তার। বাসায় বেশ কয়েকবার জব্বর বকুনিও খেলো। ভালো মেয়ের পদবিটা সরে গিয়ে দুষ্টু ফাজিল মেয়ের পদবিগুলো সে বছরই পাওয়া হলো। এই দুষ্টুমি ভরা জীবনটাতে হঠাৎই একদিন ঘটনা প্রবাহতা এলো। কলেজ ফাঁকি দিয়ে বান্ধবীরা গিয়ে বসলো শাহবাগ জাতীয় গ্রন্থাগারে। সেই সময় নম্রতা ব্যতীত বান্ধবীদের প্রায় সবারই বয়ফ্রেন্ড ছিল। নম্রতা প্রেম ভালোবাসা পছন্দ করে না তেমনটাও নয়, বরং প্রেম নিয়ে নম্রতা ছিল অন্যরকম বিলাসিতা। ফেসবুক, হোয়াটসঅ্যাপ বা সামনাসামনি প্রেম তো সবাই করে। নম্রতার ইচ্ছে সে চিঠি প্রেম করবে, একদম সেই আগের যুগের মতো। সপ্তাহে একটা চিঠি পাওয়া, দূরে দূরে বুকে সেই চিঠি পড়া, বুক ভরা আবেগ নিয়ে চিঠি লেখা, অপেক্ষা করা, আরও কত কি। নম্রতার এমন উদ্ভট কথায় হেসে কুল পেত না নীরা। সেবারও তাই হলো। নীরা হাসতে হাসতে বলল, ধর, এমনও হয় নাকি? ওসব শুধু কল্পনাতেই সম্ভব। এটা তোর মান্ধাতার আমল না দোস্ত। 2015 সাল, এখন প্রথম দিন প্রেম করে দ্বিতীয় দিনে বন্ধুদের ফাঁকা বাসা খুঁজে ছেলেরা। এই যুগে এসে চিঠি প্রেম, তাও আবার না দেখে, ইম্পসিবল। অমন ছেলে বাংলাদেশে কেন, এই পৃথিবীতেই আছে কিনা সন্দেহ। নম্রতা মুখ ফুলিয়ে বলল, একদম ফাউল আলাপ করবি না বলছি। প্রেম করতে হলে চিঠি প্রেমই করব। তবুও না দেখে, একদম পুরাতন যুগের মতো। আমাদের যোগাযোগের শুধু একটা সোর্সই থাকবে, তা হলো চিঠি। ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ কিচ্ছু না। একটা চিঠি পাওয়ার আশায় ক্যালেন্ডারের দিন গুনবো। আর যখন সেই অনাকাঙ্ক্ষিত চিঠিটা পাবো, তখন এক মুঠো স্বর্গীয় সুখ আছড়ে পড়বে আমার বুকে। ভাবতে পারছিস? নীরা বইয়ের পাতা উল্টাতে উল্টাতে তাচ্ছিল্য ভরে হাসল। মাথা নেড়ে বলল, পাচ্ছি। তুই যে দিন দিন পাগল হয়ে যাচ্ছিস তা বেশ ভালো করে বুঝতে পারছি আমি। শোন দোস্ত, এগুলো আগলা স্বপ্ন দেখা বন্ধ কর। এই আধুনিক যুগে এসে যোগাযোগের এত এত উপকরণ থাকা সত্ত্বেও কোনো ছেলে একটা চিঠি পাওয়ার আশায় বসে থাকবে না। আগে প্রেম করার আর কোনো রাস্তা ছিল না বলে চিঠি চালান হতো। এখন সেই সমস্যা নেই। যে জিনিসে সহজেই পাওয়া যাচ্ছে, তার জন্য এত অপেক্ষা কেন? নম্রতা উৎসাহ নিয়ে বলল, তুই বুঝতে পারছিস না, সহজ জিনিস তো সবাই পায়। ভালোবাসা এতটা সহজ হয়ে গিয়েছে বলেই তো এখন আর তার মূল্য নেই। প্রথমবার দেখা হলো, দ্বিতীয়বার দেখা হতেই বলে দিল আই লাভ ইউ। মানে কোনো ফিলিংসই নেই। বলতে হয় বলে বলছে, বলতে না হলে বলতো না। আই লাভ ইউ শব্দটা যোগাযোগের সহজলভ্যতার জন্যই এতটা ঠুকনো আর সস্তা হয়ে গিয়েছে। কিন্তু আমার প্রেম হবে ইউনিক। চিঠিতে দুজনের আবেগ থাকবে, অপেক্ষা থাকবে, এক চিঠি বারবার পড়ার আকুতি থাকবে। তারপর ধীরে ধীরে গড়ে উঠবে বন্ধন, যোগসূত্র। নীরা হাত জোর করে নিচু স্বরে বলল, আমারে ক্ষমা দে মা, এইসব পাগলামো আলাপ দয়া কইরা বন্ধ কর। মানুষ তোরে পাবনায় দিয়ে আইব। জীবনটা সিনেমা না দোস্ত। তুই তো রীতিমতো বাংলা সিনেমা রচনা করে ফেলেছিস। ঠাডাইয়া লাগামু এক চর। তোর বিশ্বাস করতে ইচ্ছে না করলে করিস না, জোর করছে কে? চিঠি প্রেম হবে কি হবে না তা আগে কি করে বলিস তুই? আগে তো চেষ্টা করে দেখি নাকি। নীরা সন্দিহান গলায় বলল, চেষ্টা? তা কি করে চেষ্টা করবি তুই? নম্রতা দুর্বোধ্য হাসল। নোটবুক থেকে একটা নীল রঙের কাগজ টেনে নিয়ে বলল, এইভাবে। নীরা বুঝতে না পেরে বলল, মানে? নম্রতা জবাব দিল না। নীল কাগজের মসৃণ জমিনে একের পর এক অগোছালো শব্দগুচ্ছ সাজাতে লাগলো। তার প্রথম সম্বোধনটা ছিল এমন,
চিঠিটা পড়ে নিয়ে চোখ কপালে তুলল নীরা। অবিশ্বাস্য কণ্ঠে বলল, তুই সিরিয়াসলি চিঠি লিখে ফেললি? ফেললাম। এবার কি করবি? সেটা তো দেখতেই পাবি। তুই তো ফর্সা, তাহলে ইতি শ্যামলতা লিখলি কেন? নম্রতা হেসে বলল, নামটা সুন্দর লাগে তাই। কথা বলতে বলতেই পাশের শাড়ি থেকে দর্শনের একটা মোটা বই নিয়ে তার মলাটের মাঝে চিঠিটা রেখে দিল নম্রতা। নম্রতার কাজে প্রথম দফায় স্তব্ধ হয়ে বসে থেকে হেসে ফেলল নীরা। হাসতে হাসতে বলল, পাগল তুই! এখন লাইব্রেরিতে এসে কজন মানুষ বই পড়ে শুনি? যে যার মতন বই এনে যার যার বই পড়ে। এসব বই পড়ার সময় কই? তারপরও এই মোটা দর্শনের বই মলাটের নিচে। কারো চোখে পড়বে না তোর চিঠি, আর পড়লেও হাসতে হাসতে মরে যাবে। নম্রতা হেসে বলল, মরলে মরলো, বাংলাদেশের 16 কোটি মানুষের মাঝে একজন হাসতে হাসতে মরে গেলে দেশের অর্থনীতিতে ভয়ানক কোনো ক্ষতি হবে না। নীরা হঠাৎই গম্ভীর কণ্ঠে বলল। আর যদি কোনো মেয়ে ফাজলামো করে? নম্রতা আত্মবিশ্বাস নিয়ে বলল, চিঠি পড়েই বুঝতে পারবো। সেদিন চিঠি রেখে এসে উত্তেজনায় ঘুম হলো না নম্রতার। নীরাকে ফোন দিয়ে বারবার জ্বালাতে লাগলো। মনের মধ্যে ঘুরতে লাগলো একটাই প্রশ্ন, কি হবে কি হবে? আদৌ কি কারোর চোখে পড়বে? সারা রাত উত্তেজনায় ছটফট করে ভোর 4টার দিকে ঘুমোতে গেল নম্রতা। কলেজে তখন ইয়ার চেঞ্জ পরীক্ষার প্রস্তুতি চলছে। পরীক্ষার আগের দিনের ক্লাসটা তখন ভয়ানক গুরুত্বপূর্ণ। সারা বছর টোটো করে ঘুরে বেড়ানো নম্রতাদের জন্য শিট নোট কালেক্ট করার সেই এক মোক্ষম সময়। কিন্তু নম্রতার মাথায় পরীক্ষার চিন্তা খেলল না। পরীক্ষার প্রতি সেন্সিটিভ নম্রতা গ্রীষ্মের ঝুম বৃষ্টি মাথায় করে কলেজে গেল ঠিক, কিন্তু 2 মিনিটও টিকল না। ক্লাসরুমের পেছন দরজা দিয়ে নীরাকে টেনে হিচড়ে বের করে আনলো। বৃষ্টিতে আধা ভেজা হয়ে 9টার দিকে শাহবাগ গ্রন্থাগারে গিয়ে পৌঁছালো তারা। গ্রন্থাগার তখন মাত্রই খুলেছে। নম্রতা উত্তেজনা নিয়ে 2য় তলার দিকে ছুট লাগালো। নীরা অত্যন্ত বিরক্ত হয়ে বলল, এতদিন আমার শুধু সন্দেহ ছিল, আজ প্রমাণ হয়ে গেল যে তুই মারাত্মক লেভেলের পাগল। কাল বিকেলে মাত্র চিঠি লিখলি, আজই উত্তর পেয়ে যাবি? তোর কি ধারণা রে মাইরি! মানুষ তো চিঠির জন্য হাই হুতাশ করে মরে যাচ্ছে মনে হয়। নীরার কথায় নম্রতার উৎসাহ খানিক নিয়ে গেল। দীর্ঘশ্বাস ফেলে কপাল থেকে বৃষ্টির পানি ঝাড়ল। কম্পিত হাতে ফিলোসফির বইটা উঠিয়ে কিছুক্ষণ থম মেরে দাঁড়িয়ে রইল। নীরা তাড়া দিয়ে বলল, কিরে দেখ জলদি, এসেছে তোর চিঠি। নম্রতা চাপা উত্তেজনা নিয়ে বলল, যদি না থাকে? যদি নয়, সত্যিই থাকবে না। সবাই তো আর তোর মতন পাগল নয় যে বই না পড়ে বইয়ের ভেতর চিঠি খুঁজে বেড়াবে। তবুও দেখ, কথায় আছে না, মনের শান্তিই বড় শান্তি। নম্রতা মলাটের নিচে চিঠির খোঁজ করল। তার নিজের লেখা চিঠি ব্যতীত ভিন্ন কোনো চিঠি পাওয়া গেল না। নীরা গজগজ করে বলল, বলেছিলাম পাবি না, শুধু শুধু ক্লাসটাই মিস করলি। স্যার নিশ্চয়ই কত কিছু দাগিয়ে দিয়েছে। পরশু পরীক্ষায় কি লিখবো আমরা? নম্রতা জবাব দিল না। বৃষ্টি ভেজা চুপসানো মুখ নিয়েই বাড়ি ফিরল। অসময়ের বৃষ্টিতে ভেজায় পরের দিনই ভয়ানক জ্বরে কাহিল হলো। জ্বর আর পরীক্ষার চাপে চিঠির কথা বেমালুম ভুলে গেল নম্রতা। প্রায় 1 সপ্তাহ পর পরীক্ষা শেষে বান্ধবীদের সাথে ফুচকা খেতে বসে চট করে মনে পড়ে গেল তার সেই নীল চিরকুটের কথা। ফুচকা ফেলে নীরাকে নিয়ে আবারও হাজির হলো গ্রন্থাগারের বারান্দায়। ফুচকা ফেলে আসা নীরা তখন মহা বিরক্ত। এই মাথা পাগল মেয়েটা তার বন্ধু হওয়ায় বিরক্তির বহরটা যেন আরও খানিকটা অতিরঞ্জিত। কিন্তু কিছু কিছু মানুষের উপর বিরক্ত হওয়া চলে না। এরা মানুষের বিরক্তি বা রাগকে যেমন পাত্তা দেয় না, ঠিক তেমনই অন্যকে সাহায্য করতে গিয়ে মান প্রাণ সব হারালেও বিরক্ত হয় না। নম্রতা হলো সেই ধরনের মানুষ, তার উপর বিরক্ত হওয়া সাজে না। নম্রতা এবারও আশাহত হলো। ফিলোসফির বইটার দিকে কিছুক্ষণ বিরক্ত ভরে তাকিয়ে থেকে হেসে ফেলল। মাথা নেড়ে বলল, চিঠির জবাব না এলে নেই, এই চিঠিটা এখানেই থাকুক। আমার আবেগময় সুন্দর চিঠিটা এই বইকে উৎসর্গ করলাম। চল, আজ তোকে ডাবল প্লেট ফুচকা খাওয়াবো। নীরা বিস্ময় নিয়ে বলল, ফুচকা খাওয়াবি মানে? তোর মন খারাপ লাগছে না? না, লাগছে না। আমাদের ছোট্ট জীবনটাতে ছোট্ট ছোট বিষয় নিয়ে মন খারাপ করতে নেই। বাবা বলে, লাইফ ইজ আ বিউটিফুল ফ্লাওয়ার। এই যে চিঠি বিষয়ক সুন্দর ঝামেলাটা হয়ে গেল, এটাও সেই বিউটিফুল ফ্লাওয়ারেরই অংশ। আই হ্যাভ টু ফিল ইট। নম্রতা সর্বদাই প্রাণোচ্ছল প্রাণবন্ত মেয়ে। তার 17 বছরের জীবনে কখনোই তাকে দীর্ঘ সময় চুপচাপ বসে থাকতে দেখা যায়নি। সবসময় ঠোঁটের কোণে একচিলতে হাসি আটকে রাখা তার স্বভাব। অল্পতে উত্তেজিত হওয়া, অল্পতে খুশি হওয়া, প্রাণখোলা হাসা আর আড্ডা জমানোর গুণে সে সর্বদাই আকর্ষণীয়।
নম্রতার স্বাভাবিক চরিত্র অনুযায়ী চিঠি বিষয়ক ব্যাপারটাও তার মনে খুব একটা দাগ আঁকতে পারল না। পড়াশোনা, বন্ধুবান্ধব, দুষ্টামো আর পাগলামো ভরা জীবনের এই ক্ষুদ্র চিঠিটা দীর্ঘক্ষণ জায়গা দখল করে রাখতে পারল না। নম্রতা চিঠির কথাটা বেমালুম ভুলে বসল। যথারীতি ইয়ার চেঞ্জ পরীক্ষা শেষ হয়ে সেকেন্ড ইয়ারে ক্লাস শুরু হলো। কলেজের সিনিয়র সিটিজেন হতে পেরে তারা তখন মহাখুশি। বান্ধবীরা মিলে হৈ হৈ করে টিউশনি করা, ফুচকার দোকানে ঘন্টার পর ঘন্টা আড্ডা দেওয়া তখন নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে উঠল। ঠিক এমন একটা সময়ে ঝড়টা এলো। এই মৃদু শান্ত ঝড়ে এলোমেলো হয়ে গেল নম্রতা। একদিন ইংরেজি টিউশনি শেষ করে শাহবাগ গ্রন্থাগারে গিয়ে বসলো বান্ধবীরা। উদ্দেশ্য নিরিবিলিতে ক্লাস নোট আর অ্যাসাইনমেন্ট কমপ্লিট করা। বান্ধবীরা সবাই নোট নিয়ে ব্যস্ত হয়ে পড়তেই নম্রতার অসচেতন চোখ দুটোই চিরপরিচিত বইটার উপর গিয়ে পড়ল। নিতান্ত কৌতূহলবশত উঠে গিয়ে বইটা তুলে নিল সে। মলাটির নিচে নিজ হাতে লেখা নীল চিরকুটের খোঁজ নিতেই চমকে উঠল নম্রতা। নীল কাগজের পরিবর্তে সাধারণ সাদা কাগজে লেখা সম্বোধনহীন ছোট্ট একটা চিঠি এলো হাতে। সেখানে গুটি গুটি সুন্দর অক্ষরে লেখা, আপনি কি পাগল নাকি নিতান্ত কিশোরী একজন? পাগল বোধ হয় নন। আমার জানা মতে পাগলেরা সাজিয়ে গুছিয়ে চিঠি লিখতে জানে না, কিন্তু কিশোরীরা জানে। যুবতীদের থেকে কিশোরীদের চিঠি লেখার গুণটা পাকা। তাদের মাথায় থাকা উদ্ভট চিন্তাগুলো ভীষণ পাকা। যেমনটা আপনার এই চিঠির প্রেমের উদ্ভট ভাবনাটা। উদ্ভট বললাম মন খারাপ করলে? মন খারাপ করবেন না, এই ভাবনাটা সত্যি উদ্ভট, বই অন্য কিছু নয়। আজকের যুগে এসে এভাবে বন্ধুত্ব বা প্রেম করার সাহস কারো হবে বলে মনে হয় না, হয়তো মাথাতেও আসবে না। তবে মাঝে মাঝে উদ্ভট কিছু করলে খারাপ লাগে না, যেমনটা আমি করছি। আপনার এই উদ্ভট চিঠির উদ্ভট জবাব দিচ্ছি। আমার মতো মানুষ অজ্ঞাত এক কিশোরীকে চিঠি লিখছে, তা আমার নিজের কাছে বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না। চিঠিটা এক নিঃশ্বাস 2-3 বার পড়ে ফেলল নম্রতা। সারা শরীর উত্তেজনায় কাঁপছে। প্রায় 3 সপ্তাহ পর সে আকাঙ্ক্ষিত জিনিসটা হাতে পেয়ে গলা দিয়ে কথা বেরোচ্ছে না। নম্রতা কিছুক্ষণ থম ধরে দাঁড়িয়ে থেকে লাফিয়ে উঠল। কয়েকজোড়া কৌতূহলী দৃষ্টি তার উপর পড়তেই চাপা ফিসফিসিয়ে বলে উঠল নীরা। এই নমু, কি করছিস? সবাই দেখছে তো। নীরার কথায় চারিপাশে খেয়াল হলো নম্রতার। চারিদিকে তাকিয়ে অপ্রস্তুত হাসল। তারপর বই হাতে কোনার এক টেবিলে চেয়ার টেনে বসল। বুকের পাঁজর ভেঙে বেরিয়ে আসতে চাইছে হৃৎপিণ্ড। তার চিঠির জবাব এসেছে, এই সাধারণ কথাটা বিশ্বাস করতেই তার খুব বেগ পেতে হচ্ছে। নম্রতা সাদা কাগজে লেখা চিঠিটা টেবিলের উপর মেলে রাখল। কয়েক মুহূর্তে একদৃষ্টে তাকিয়ে থেকে আনন্দিত দীর্ঘশ্বাস ফেলল। নোটবুকের মাঝে ভাঁজ করে রাখা নীল কাগজটা টেনে নিয়ে লিখতে বসল। কিন্তু বিস্ময় নিয়ে উপলব্ধি করল তার হাত কাঁপছে, মাথাটা ফাঁকা আর গোলমেলে লাগছে। মাথার ভিতর গোছানো সুন্দর কোনো শব্দ পাওয়া যাচ্ছে না। নম্রতা দুহাতে মুখ চেপে বসে রইল। মাথাটাকে একটু শান্ত করে লিখতে শুরু করলো কয়েক লাইনের সম্বোধন চিঠি। আপনাকে কি বলে সম্বোধন করা যায় বলুন তো? প্রথমবার প্রিয় সম্বোধন করেছিলাম, এবার সেই ভরসাটাও পাচ্ছি না। এভাবে আপনি আপনি সম্বোধন করে আমায় ঘাবড়ে দেওয়ার কোনো মানে হয়? আর সাদা পাতায় কেন লিখেছেন? নীল চিরকুট কি কখনো সাদা পাতায় লেখা যায়? নীল চিরকুট সবসময় নীল কাগজেই লিখতে হয়, এটাই নিয়ম। আর নিচে ইতি অতি কিছুই তো লেখেননি। একটা চিঠিতে এত এত ভুল করা মানুষটি কিনা আমায় কিশোরী মেয়ের উদ্ভট চিন্তা ভাবনার কারখানা বলে তুচ্ছ তাচ্ছিল্য করে, এ তো ভারী অন্যায়। শ্যামলতা। লেখা শেষে 2 বার পড়ে নিয়ে চিঠিটা মলাটের ভাঁজে রেখে দিল নম্রতা। আর সাদা কাগজে লেখা চিঠিটা খুব যত্ন করে নিজের কাছে রেখে দিল। বাসায় এসে চিঠিটাকে ডায়েরির পাতায় আঠা দিয়ে লাগালো। চিঠির কোনায় 2টো লাল গোলাপের পাপড়ি লাগিয়ে তাতে লিখল শ্যামলতা ও সে। তারপর থেকে শুরু হলো নতুন চিঠির অপেক্ষা। কিন্তু অপেক্ষার দিনগুলো যেন কাটে না। কলেজে শেষে রোজ একবার গ্রন্থাগারে খোঁজ নেওয়ার পরও চিঠির সন্ধান মেলে না। অপেক্ষা করতে করতে নম্রতা যখন ক্লান্ত হয়ে পড়ল, ঠিক তখনই দ্বিতীয় চিঠিটা এলো। নম্রতাকে 2 সপ্তাহ অপেক্ষা করিয়ে সাদা কাগজের মাঝখানে গুটি গুটি অক্ষরে 2 লাইনের একটা চিঠি লিখল অপরিচিত সেই সে। সত্যি এ তো ভারী অন্যায়, কিন্তু আমার যে নীল রঙা কাগজ নেই, এখন উপায়? আমাকে কি তবে চিঠি খেলা থেকে বহিষ্কৃত করা হবে? সেই 2 লাইনের চিঠি অসংখ্যবার পড়ল নম্রতা। প্রথম দিকটায় বিরক্ত হলেও পর মুহূর্তে বেশ লাগলো। এই চিঠির জন্য অপেক্ষমান অনুভূতিই তো চাইছিল সে। এখন সে আকাঙ্ক্ষিত অনুভূতির জন্য নিশ্চয়ই বিরক্ত হওয়া চলে না। নম্রতা অনেক ভেবেচিন্তে লিখল,
চিঠি লিখে বার কয়েক চোখ বুলালো নম্রতা। তারপর কম্পিত হৃদয়ে চিঠিটা রেখে দিল নির্দিষ্ট বইয়ের মলাটের নিচে। বাকিটা সময় সেই অপরিচিত শেড থেকে পাওয়া 2 লাইনের চিঠিটা হাতে নিয়ে থম মেরে বসে রইল। নোটবুক আর অ্যাসাইনমেন্টের পাতাগুলো ফ্যানের কৃত্রিম বাতাসে চঞ্চল হয়ে উঠল। নম্রতার খুশির জোয়ার যেন তাদের মাঝে প্রাণ দিল। বাতাসের ঝাপটায় উলটপালট হতে লাগলো পৃষ্ঠার পর পৃষ্ঠা। আনমনা নম্রতার কাছে বইয়ের পাতায় উড়াউড়োর শব্দটাকে হঠাৎই ভীষণ মাদকীয় বলে বোধ হতে লাগলো। সেই সাথে মাথায় উকি দিয়ে গেল অদ্ভুত এক প্রশ্ন। আচ্ছা, পত্রমিতার সে নামক লোকটা যদি টাক পড়া বৃদ্ধ কোনো লোক হয় তবে, বা রাস্তার কোনো ছাইপাশ বেয়াদব ছেলে? মস্তিষ্কের করা যুক্তি সঙ্গত প্রশ্নটা মনের কাছে খুব একটা পাত্তা পেল না। সেই অপরিচিত মানুষটি যেমনই হোক, সে যেই ব্যক্তিত্ব সম্পন্ন একজন মানুষ তা বেশ বুঝতে পারছে নম্রতা। লাইনের ভাজে ভাজে ফুটে উঠছে লোকটার প্রগাঢ় ব্যক্তিত্ববোধ। এটা কি শুধুই নম্রতার ভ্রান্ত ধারণা? হলে হোক, এই ভ্রান্ত ধারণা মেনে নিতে যেহেতু ভালো লাগছে, তাহলে এই ভ্রান্ত ধারণাতে কোনো সমস্যা নেই। মানুষের ছোট্ট জীবনটাতে কিছু কিছু ভ্রান্ত ধারণা থাকলে ক্ষতি নেই। ভ্রান্ত ধারণাকে বুকে আগলে ধরে খানিকটা খুশি আর খানিকটা স্বপ্ন দেখাতেও ক্ষতি নেই। পত্রপ্রণয়ের 3য় চিঠিটা এবার 2 সপ্তাহের মাথাতেও হাতে পেল না নম্রতা। প্রতিদিন কলেজ শেষে গ্রন্থাগারের পরিচিত বইটিতে ডুব দিয়ে ব্যর্থ হয়েও খুব একটা মন খারাপ হলো না নম্রতার। বরং তার উচ্ছল প্রাণে জোয়ার এলো। ফুলে ফেপে উঠল হাসি তামাশায় জীবন। অবসরে চিঠির জবাবে অপরিচিত ব্যক্তিটি কি লিখতে পারে সেই ভাবনায় আকণ্ঠ ডুবে রইল। সবাইকে অবাক করে দিয়ে কলেজের সাংস্কৃতিক অনুষ্ঠানে চমৎকার এক রবীন্দ্রসঙ্গীতও গেয়ে ফেলল নম্রতা। বিস্ময়করভাবে পুরস্কার হিসেবে শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের দূরবীন বইটাও হাতে পেয়ে গেল। আহ, সেদিন নম্রতার কি আনন্দ! অল্পতে খুশি হয়ে যাওয়া নম্রতা সেদিন বান্ধবীদের পেছনে বিস্তর টাকা উড়ালো। 1 মাসের হাত খরচ আর জমানো টাকাগুলো শেষ করে মনের সুখে গান ধরল। তুমি একটু কেবল বসতে দিও কাছে, আমায় শুধু ক্ষণেক তরে। আজই হাতে আমার যা কিছু কাজ আছে, আমি সাঙ্গ করব পরে। না চাহিলে তোমার মুখ পানে, হৃদয় আমার বিরাম নাহি জানে। কাজের মাঝে ঘুরে বেড়াই, যত ফিরি কুলহারা সাগরে। এই গানটা সেদিন ওই টাইম টেবিলহীন অপরিচিত ব্যক্তিটিকে ভেবে গেয়েছিল নম্রতা। নীরার ভাষায় সেই গানের মতো আবেগময় গান নাকি পৃথিবীতে দ্বিতীয় জন গাইতে পারেনি। কথাটা শুনে প্রচুর হেসেছিল নম্রতা। তার দম ফাটা প্রাণখোলা হাসির মাঝেও সেই লোকটির ভাবনা উকি দিয়ে গেল মাথায়। পত্রপ্রণয়ের 3য় চিঠিটা এলো ঠিক 16 দিনের মাথায়। এবারও সম্বোধনহীন গুটি গুটি অক্ষরে লেখা চিঠি, কিন্তু এবার আর সাদা নয়, গাঢ় নীলরঙা পাতার মাঝ বরাবর 2 থেকে 3 লাইনের ছোট্ট একটা চিঠি। নম্রতা ভেবে পায় না এই লোক এত ছোট চিঠি লিখে কিভাবে। এর মাথায় কি এত এত কথা কিলবিল করে না? এই লোকটা কি স্বল্পভাষী? নম্রতা তো তাকে কথা বলতে দেখেনি, শুধু লিখতে দেখেছে। তাই লোকটাকে স্বল্পভাষী বলা যায় না, লেখার সাথে মিলিয়ে স্বল্প লেখ্য বলা যায়। নম্রতা আবারও চিঠির উপর ঝুঁকে পড়ল। 2 হাত মুষ্টিবদ্ধ করে গালের সাথে চেপে ধরে সুখী সুখী দৃষ্টিতে তাকালো। খোলা চুলগুলো ফ্যানের বাতাসে উড়ে এসে আছড়ে পড়তে লাগলো চিঠিতে। 2-3 লাইনের চিঠিটাই আনমনা হয়ে পড়তে লাগলো নম্রতা। রং লেটার লাভ স্টোরি। বাহ, ইন্টারেস্টিং তো। কিছু কিছু সম্পর্ক সম্বোধনহীন হলে মন্দ হয় না শ্যামলতা। আর আমার সম্পর্কটা না হয় সম্বোধনহীন হোক। আর হ্যাঁ, আপনার দেয়া শাস্তিটা আমি মাথা পেতে নিলাম। কোনো একদিন প্রয়োজন হলে সে শাস্তির সত্যিকার প্রতিফলন ঘটাবো। তুমি ময় শাস্তির আগে চিঠিগুলো একবার আপনি ময় হোক। এটুকু পড়েই খুশিতে ঝুমঝুম করে উঠল নম্রতা। ছোট্ট একটু লেখাতে এত আকর্ষণ কি করে ঢেলে দেয় এই লোক? লোকটার কাছে কি চিঠি মাদক ধরনের কিছু আছে? নম্রতা প্রলম্বিত শ্বাস ছাড়ে। সেই পত্রপ্রণয়ের স্বল্পলেখ্য মানুষটি যে মনে করে সাদার বদলে নীল কাগজে চিঠি লিখেছে, তাতেই নম্রতার খুশি যেন আর ধরে না। তার মানে লোকটিও সময় করে তার মতোই চিঠিগুলোর কথা ভাবছে। ইস, বেঁচে থাকা এত আনন্দের কেন? অপেক্ষাগুলো এত মিষ্টি কেন? আনন্দিত নম্রতা এবার খুশি মনে চিঠি লেখায় মন দিল। নীল কাগজের মসৃণ জমিনে কিশোরী আবেগের ঘরটা যেন উল্টে দিল। 1-2 শব্দ করে লিখে ফেলল দীর্ঘ এক চিঠি। চিঠিটা লিখে জোরে শ্বাস টানল নম্রতা। কিছুক্ষণ ভ্রুকুচকে চিঠির দিকে তাকিয়ে থেকে ভাবল,
পর মুহূর্তে অস্বস্তিটা উবে গেল নম্রতার। মনে পড়ে গেল চিরন্তন বাক্য, একদম অপরিচিত মানুষ ছাড়া মনের সুপ্ত কথা প্রকাশ করে আরাম নেই। অপরিচিত মানুষ থেকে অনুভূতি নিয়ে কাটাছেড়ার আঘাত পাওয়ার ভয় নেই। তারা শুধু মনে ভাবে তারপর ভুলে যায়। তার পত্রমিতার সে হতো তার অপরিচিত কেউই, ভীষণ অপরিচিত সে। তার কাছে অনুভূতি প্রকাশে ভয় নেই, একটুও না। সন্ধ্যার আজান পড়ছে। দূরে কোথাও সুকরুণ সুরে সৃষ্টিকর্তার গুণব্যঞ্জন করছেন স্রষ্টার প্রেমে কাতর মুয়াজ্জিন। কণ্ঠে তার মোলায়েম বিষণ্ণতা। রোকেয়া হলে নম্রতার জন্য নির্দিষ্ট ঘরটির সফেদ পর্দাটা হালকা মৃদু কাঁপছে। ঘরের ভিতর থাকা আলোটা টিমটিম করে জ্বলছে। জানালায় ভর করেছে এক ঝাঁক ফ্যাকাশে অন্ধকার। নম্রতা সেই বিকেল থেকে দেয়ালে ঠেস দিয়ে বসে আছে, হাতে পুরনো জীর্ণ ডায়েরি, চোখ দুটো বোঝা। ফ্যানের বাতাসে শুষ্ক চুলগুলো উঠছে। চোখ বুজে রাখা নম্রতাকে দেখাচ্ছে গ্রিক দেবীর মতো প্রসন্ন, নির্ভুল সুন্দর। ঠোঁটের কোণায় তৃপ্তির হাসি। নীরা দীর্ঘশ্বাস ফেলে বিছানার পাশে এসে দাঁড়ালো। প্রথমে মৃদু স্বরে, তারপর গলার স্বর খানিকটা চড়া করে নম্রতাকে ডাকলো। এই নমো, ঘুমাচ্ছিস নাকি? আজান দিচ্ছে, বসে বসে কেউ ঘুমায়? নম্রতা চোখ মেলে তাকিয়ে স্বচ্ছ হাসলো। কেমন সুখী সুখী দেখালো তার চোখ মুখ। নীরা সন্দিহান কণ্ঠে বলল, ঠিক আছিস? নম্রতা জোরালো শ্বাস ফেলে বলল, অবশ্যই। মন ভালো? নম্রতা ভ্রু বাঁকিয়ে প্রশ্ন করল, খারাপ থাকার কথা কি ছিল নাকি? নীরা উত্তর দিল না। এত বছরের অভিজ্ঞতা অনুযায়ী এখনই নম্রতার মন ভালো হয়ে যাওয়াটা উচিত কথা নয়। নীরা সন্দিহান কণ্ঠে বলল, টিএসসিতে যাবি? অঞ্জু, রঞ্জন, ছোয়া, নাদিম সবাই আসছে টিএসসিতে। ব্যাপক আড্ডা হবে, চল না যাই? নম্রতা অবাক চোখে তাকালো। দেয়ালে টাঙানো ঘড়িটায় চোখ বুলিয়ে নিয়ে বলল, খারাপ? সন্ধ্যা হয়ে গিয়েছে, অলমোস্ট 7টা বাজে। এখন গেলে ফিরবি কখন? হল সুপার ধরে পেদাবে। নীরা ডোন্ট কেয়ার ভাব নিয়ে বিছানায় বসলো। কুটিল হাসি দিয়ে বলল, আরে ধুর, ওই মহিলার কি, আমি ম্যানেজ করে নিব। তবুও ঢুকতে না দিলে আজ রাতটা ছোয়াদের বাসায় থাকবো, সমস্যা কই? এত কাহিনী করার কি দরকার দোস্ত? কোথাও যেতে ইচ্ছে করছে না। পর মুহূর্তে উৎসাহ নিয়ে বলল, তুই কি জানিস, আজকের দিনে ওর থেকে 4র্থ চিঠিটা পেয়েছিলাম আমি। নীরা হতাশ চোখে তাকালো। নম্রতার হাত টেনে ধরে বলল, অলরেডি 3বার শুনে ফেলেছি বইন, আর না প্লিজ, সবাই অপেক্ষা করছে, চল তো। নম্রতা উঠে দাঁড়ালো। বাসায় পরে থাকা প্লাজোর উপর স্কার্ট পরে টপস বদলে নিল। চুলগুলো উঁচুতে খোপা করে চোখে মুখে পানি ছিটালো। গলায় স্কার্ফ পেঁচিয়ে ব্যাগ হাতে নিতে নিতে বলল, বড্ড জ্বালাস তুই, চল। নীরা ঠোঁটে লিপস্টিক লাগাচ্ছিল। নম্রতাকে ডায়েরিটা ব্যাগে পড়তে দেখে বিরক্ত কণ্ঠে বলল, সব জায়গায় এই ডায়েরি না দিলে চলে না তোর? মানুষ জামাইরেও এমনি চিপকাই ধরে থাকে না, আর এটা রেডি হওয়া হইলো, একটু সাজগোজ কর। নম্রতা হাসলো। নীরার মাথায় চাটি মেরে বলল, আড্ডা মারতে যাচ্ছি, বিয়ে করতে নয়। আর সেজেগুজে কি হবে? যার জন্য সাজবো সেই তো হাওয়া। একবার খালি পাই আমার সাজের ধরন দেখতে দেখতেই মরে যাবে শালা। নম্রতা মাথায় চাটি দেয় লিপস্টিক লেপটে গালে গিয়ে লাগলো নীরার। নীরা লিপস্টিক হাতে কিছুক্ষণ ক্ষুধার্ত বাঘিনীর মতো বসে রইল। দাঁত কিরমির করে বলল, আল্লাহর ওয়াস্তে তোর সেই পত্র মানবকে যদি একবার খুঁজে পাই আমি, কসম আমি নিজেই খুন করব তারে। পেটার যন্ত্রণায় জীবনটা তেনা তেনা হয়ে গেল। কত কষ্টে মেকআপ করেছিলাম, তোর কোনো ধারণা আছে? নম্রতা খিলখিল করে হেসে উঠল। ঘর থেকে বেরোতে বেরোতে বলল, তুই না সাজলেও অন্ত তোর দিকে হা করে তাকিয়ে থাকবে, আয় জলদি। নম্রতার কথাটা কানে যেতেই লজ্জায় লাল হয়ে গেল নীরা। পর মুহূর্তেই তীব্র অস্বস্তি নিয়ে বেরিয়ে গেল। সংকুচিত মনে একটা কথাই ভাবতে লাগলো, এই একটা নাম শুনে এত কেন লজ্জা পায় সে? অন্তু তো আলাদা কেউ নয়, রঞ্জন আর নাদিমের মতোই খুব কাছের একজন বন্ধু। তবে রাত বেশি নয়, মাত্রই সন্ধ্যা নেমেছে আকাশে। কোলাহলে পরিপূর্ণ টিএসসিতে দুটো বেঞ্চ দখল করে বসে আছে অন্তু, রঞ্জন, নাদিম আর নম্রতারা। সবার হাতেই গরম সমুচার প্লেট, ভ্যাপসা গরমেও পাশে রাখা ধোয়া ওঠা গরম চা। রঞ্জন সমুচায় কামড় দিয়ে গান ধরল, তোমার ঘরে বসত করে কয়জনা মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা। নাদিম গিটারে টুনটান শব্দ তুলে মুখ কুচকালো, শার্টের কলার ঝেড়ে বলল, শালার গরমে জেলায় বাঁচি না বাল, শৈল চয়লা যাইতাছে। ছোয়া কপাল কুচকে বলল, ভাষা ঠিক কর, এসব ঠাট্টার শব্দ আমার সামনে বলবি না।
ছোঁয়ার কথায় আকাশ থেকে পড়ল নাদিম বলল, আমি তোর কোন ভাষায় বা? ছোঁয়া চেঁচিয়ে বলে উঠল। আবার নাদিম গলা পর্যন্ত উঠে আসা শব্দটা গিলে নিল। মুখ কুচকে চায়ের কাপে চুমুক দিয়ে বিড়বিড় করে বলল, তোর প্রফেসরের বাপের খাইসরের জ্ঞান দেখার সারাদিন ভাল লাগে না বাল, যা কইলাম না। তুই আবার বললি খাইছটি কি? ছে, বমি আসছে আমার, এত বাজে কথা বলিস তুই। ছোঁয়ার কথায় নাদিমের মাথা ঘুরে যাওয়ার উপক্রম। মানে কি? এই মাইয়া বলে কি? সে কি এমন বলল যার জন্য তাকে বমি করে দিতে হবে? একটা সিম্পল কথা নিয়ে এত লাফালাফি কিভাবে পারে এই মেয়ে? এই মেয়েকে তো দিনে রাতে থাপড়ানো উচিত। অসহ্য। অন্তু সমুচায় কামড় দিতে দিতে উদাস কণ্ঠে বলল, ওরে ছাড় তো, রঞ্জন গান ধরবে, তুই সুর তোল। পুরাই ছ্যাঁকা টাইপ জ্ঞান, বুঝলি? অনার্স থার্ড ইয়ারে উঠেও যদি জুনিয়রদের প্রেমলীলা দেখে বুড়ো হতে হয়, তাহলে এই জীবন রেখে লাভ কি? এ নমু, তোদের কি একটুও মায়া হয় না? হ্যাঁ, বন্ধু সিঙ্গেল থাকতে থাকতে ডিপ্রেশনে চলে যাচ্ছে, একটা মেয়েটাই তো খুঁজে দিতে পারিস নাকি? স্বার্থপর, সেলফিশ। নম্রতা সরু চোখে তাকালো। হাতের কাপটা পাশে রেখে ডান পায়ের জুতোটা খুলে নিয়ে বলল, জুতো দেখছস? মাই না খাবার চাইলে স্বার্থপর বলবি না। এই 3 বছরে কম ট্রাই করছি, তোর তো কোনোটাতেই মন ভরে না। অন্তু কিছু বলার আগেই লাফিয়ে উঠল নীরা। আশেপাশে তাকিয়ে কিছু একটা লক্ষ্য করে বলল, আশেপাশে বহুত মেয়ে আছে দোস্ত, তুই খালি চুজ কর। পটাই দেওয়ার দায়িত্ব আমাগো, যেমনেই হোক পটামো, যা। অন্তু আহত দৃষ্টিতে তাকালো। সেই দৃষ্টিকে সম্পূর্ণ উপেক্ষা করে এদিক ওদিক থাকা মেয়েদের নিয়ে পর্যালোচনায় ব্যস্ত হয়ে পড়ল নীরা। অন্তুর চোখে মুখে ফুটে উঠল হতাশার ছাপ। ভার্সিটির প্রথম বছর থেকেই নীরার প্রতি দুর্বলতা প্রদর্শন করে আসছে অন্তু। সেই দুর্বলতা গত 2 বছরে জীবন মরণ ভালোবাসায় রূপ নিয়েছে, কিন্তু নীরা নারাজ। প্রথম বছরটা নীরাকে উঠতে বসতে প্রপোজ করেছে অন্তু। নিজের আত্মসম্মানের জলাঞ্জলি দিয়েও নীরাকে ভালোবাসতে বাধ্য করতে পারেনি। শেষমেশ পরাজিত সৈনিকের মতো জিজ্ঞাসা করেছে, কেন পছন্দ করিস না আমায়? হ্যাঁ, কোনো কারণ তো অবশ্যই আছে, একাধিক কারণও থাকতে পারে, বল শুনি। অন্য কোনো মেয়ে পটানোর আগে দোষগুলো ঠিকঠাক করে নেওয়া যায় কিনা দেখি। নীরা হাসি মুখে উত্তর দিয়েছে। তুই আমার থেকে 4 মাসের ছোট। কথাটা শুনে হতভম্ব চোখে তাকিয়েছিল অন্তু। নীরা কি তার সাথে মজা করছে? এমন একটা লেম কারণে বারবার তাকে রিজেক্ট করা হচ্ছে, বিশ্বাস হয় না অন্তুর। নম্রতার গানে সুরে ঘোর কাটল অন্তুর। অতি সন্তর্পণে তপ্ত দীর্ঘশ্বাস ফেলল। হাসি মুখে নম্রতার গানের আসরে মন দিল। নম্রতা তখন অন্তরা গাইছে। চোখ বুজে নিবিষ্ট মনে সুর তুলছে। আমার একলা আকাশ থমকে গেছে রাতের স্রোতে ভেসে, শুধু তোমায় ভালোবেসে। নাদিম আলতো হাতে গিটার বাজাচ্ছে। সবাই নিশ্চুপ নিস্তব্ধ। আশেপাশে অনেকেই কান খাড়া করে শুনছে নম্রতার কিন্নরকণ্ঠী গান। গান শেষ করে চোখ মেলে তাকালো নম্রতা। দাঁত বের করে হেসে বলল, যা গাইলাম, এখন হলো। কেউ জবাব দিল না। রঞ্জন অদ্ভুত চোখে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, দোস্ত, তুই যে কি পরিমাণ মারাত্মক গাইছিস বুঝতে পারছিস? এত আবেগ কোত্থেকে আসে তোর গলায়? হ্যাঁ, এর আগে তো এতটা আবেগ দিয়ে গাসনি তুই। তবে নতুন প্রেমে টেপে পড়েছিস নাকি? নম্রতা হাসল। হাত দিয়ে মাছি তাড়ানোর ভঙ্গি করে বলল, ধুর, আমি আর প্রেম, পুরাতন প্রেমে মজে মজে শেষ হয়ে যাচ্ছি, আর তুই বলছিস নতুন? নাদিম চোখ বড় বড় করে বলল, পুরাতন প্রেম মানে কি? তুমি মামা ডুবে ডুবে জল খাও, আমাদের বলিসনি পর্যন্ত? নীরা সমুচার কোনা চিবোতে চিবোতে বলল, কেন, ওর ছ্যাঁকা খাওয়া কাহিনী শুনিস নাই? আজকেও তোর মন ভালো করতেই আড্ডায় বসালি, তবুও জানোস তো। রঞ্জন অধৈর্য হয়ে বলল, স্যাকা যে খাইছে তা জানি, কিন্তু পুরো কাহিনী জানি না। তোর এত আবেগের পেছনে যদি ওই একটা মানুষ থাকে, তাহলে আমি ওই মানুষ সম্পর্কে জানতে চাই। শুরুটা কিভাবে আর শেষটাই বা কি? সবাই উৎসাহ নিয়ে নম্রতার দিকে তাকালো। নম্রতা বুক ভরে শ্বাস টেনে নিয়ে বলল, শুরুটা হয়েছিল চিঠি দিয়ে, পত্র প্রেম বলতে পারিস। অন্তু কপাল কুঁচকে বলল, কলেজে ক্লাসমেট ছিল তোর? সেম ইয়ার? বইয়ে বইয়ে পত্র বিনিময় কিছু টাইপ? না। ছোঁয়া চশমাটা ঠিক জায়গায় ঠেলে দিয়ে বলল, হোয়াট ইজ পত্রপ্রেম গাইস? নাদিম ফুঁসে উঠে বলল, ওই এই ইংরেজের বাচ্চারে চুপ করতে বল। ছোঁয়ার বাচ্চা, বেশি কথা বললে চড় খাবি। যতটুকু বুঝবি ততটুকু মন দিয়া শোন, কথার মাঝে বাম হাত ঢুকাবি না। ছোঁয়া মুখ ফুলিয়ে বলল, আমার নাম ঠিক করে উচ্চারণ কর, আমার নাম ছুঁইয়া না ছোঁয়া, সুন্দর নাম। নাদিম ধারালো গলায় বলল, এই তুই চুপ করতে বলছি না? ছোঁয়া সুন্দর নাম, এই সুন্দরী কি বুঝিস তুই? তোর নামটা টোটালি খ্যাত। রঞ্জন ওদের থামিয়ে দিয়ে বলল, চুপ করতো তোরা, নমুকে বলতে দে। তাহলে শুরুটা কিভাবে? কলেজের সিনিয়র ছিল বা স্কুল সিনিয়র?
নাদিম কথা কেড়ে নিয়ে বলল, বা পাশাপাশি বাড়ি, প্রতিবেশী ভাইয়া ছাইয়া। নম্রতা হেসে ফেলে বলল। ওসব কিছুই না। অন্তু অধৈর্য হয়ে বলল, তাহলে দেখলি কেমনে? দেখিনি। নম্রতার বলা ছোট্ট শব্দটা কানে যেতেই চোখ বড় বড় করে তাকালো সবাই। শুধু নীরা স্বাভাবিক ভঙ্গিতে চায়ের কাপে চুমুক দিতে লাগলো। রঞ্জন কিছুটা ধাতস্থ হয়ে বলল, দেখিসনি মানে? না দেখে প্রেম হয়? হলো তো। আমি কিছু বুঝতেছি না। দেখিসনি তাহলে চিঠি পেলে কিভাবে? কাহিনীটা কি স্পষ্ট করতো। নম্রতা ধীরে ধীরে কাহিনী বর্ণনা করতে লাগলো। তাদের তৃতীয় চিঠি প্রাপ্তির ঘটনা পর্যন্ত শুনে আতকে উঠল রঞ্জন। নাদিম চোখ কপালে তুলে বলল, এভাবেও প্রেম হয় নাকি? সত্যি ঘটেছে এমনটা? রঞ্জন ঘোর লাগা কণ্ঠে বলল, আমার বিশ্বাসই হচ্ছে না। তারপর কি হলো? ব্যাটার চতুর্থ চিঠি কবে পেলি হাতে? নম্রতা হালকা হেসে আকাশের দিকে তাকালো। ব্যাগ থেকে ডায়েরিটা বের করে আঠায় লাগানো চতুর্থ চিঠির পৃষ্ঠাটা বের করলো। বন্ধুদের দিকে এগিয়ে দিয়ে আবারও অতীতে ডুবলো। নম্রতার হাতে যখন চতুর্থ চিঠিটা এলো তখন কলেজে গ্রীষ্মের ছুটি। বাসা থেকে বেরোনো একেবারেই নিষেধ। টিউশনিগুলোতেও সাময়িক ছুটি জারি করেছেন স্যারেরা। বাইরে বের হওয়ার অজুহাতের ঘট ফাঁকা। নম্রতা দিনরাত ভূতের মতো পায়চারি করে আর ভাবে কলেজগুলো এভাবে বন্ধ রাখার মানে কি? বছরে হাফ সময় যদি গ্রীষ্মের ছুটি থাকে তাহলে পড়াশোনাটা হবে কখন? না, সরকারি কলেজের এহেন দুর্দশার মেনে নেওয়া যাচ্ছে না। গভীর রাতে বাবাকে ডেকে তুলে বা নীরাকে ফোন দিয়ে উঠে গম্ভীর কণ্ঠে আলোচনা করে নম্রতা। এই যে এত টাকা দিয়ে টিউশনি করছি, লাভটা কি হচ্ছে? বছরের বেশিরভাগ সময় তো স্যারেরা গ্রীষ্মের ছুটি কাটিয়ে ফেলছেন। গরম তো বাসায় বসে থাকলেও করবে, শ্বশুরবাড়ি বেড়াতে গেলেও করবে। গরম হওয়া খাওয়ার জন্য অন্যের টাকা মেরে স্যারদের শ্বশুরবাড়ি বসে থাকার মানে কি? আমাদের বাপের টাকা কি নদীতে ভেসে এসেছে? আসেনি। তাহলে এত কিছু সহ্য করা কেন? টাকা দিয়ে যেহেতু পড়ছি আমাদের উচিত প্রোটেস্ট করা, হ্যাঁ কি না? নীরা আর নম্রতার বাবা ঘুমে ঝিমুতে ঝিমুতে বলেন, হ্যাঁ অবশ্যই, লেটস প্রোটেস্ট। এভাবে প্রায় এক সপ্তাহ কাটিয়ে দেওয়ার পর ফট করে একটা অজুহাত পেয়ে গেল নম্রতা। মাকে গিয়ে রঙিয়ে চঙিয়ে মিথ্যে বলে চলে গেল শাহবাগ। দোতলা নির্দিষ্ট বইটার মাঝে কাঙ্ক্ষিত চিঠিটাও পেয়ে গেল। নম্রতা উত্তেজনায় ছটফট করে চেয়ারে গিয়ে বসলো। গুটি গুটি অক্ষরে লেখা চিঠিটার দিকে তাকিয়ে দম বন্ধ হয়ে এলো। চিঠির এক জায়গায় চোখ দুটো আঠার মতো আটকে রইল। চিঠিতে লেখা, আমার কাছে জ্যোৎস্না বিলাস বৃষ্টি বিলাস বড্ড ছেলে মানুষই মনে হয়, কারণহীন অকারণ বলে মনে হয়। কিন্তু আপনার বর্ণনার উৎসাহ দেখে কোনো এক জ্যোৎস্না রাতে ছাদে গিয়ে দাঁড়াতে ইচ্ছে করছে। কাকতালীয়ভাবে আমাদের ছাদের কিনারায় একটা বকুল গাছ আছে, বকুলের সাথে আরও কিছু ফুল গাছ আছে। সবই আমার ছোট বোন নিদ্রার লাগানো। বিস্ময়কর ব্যাপার হলো সেই ফুলগুলোর ঘ্রাণ আমার ঘর পর্যন্ত এলেও কখনো খেয়াল করা হয়নি। আপনার চিঠি পড়ার পর খেয়াল করলাম। আর সম্বোধনের কথা বলছেন, সম্বোধন কি কখনো সম্পর্কের নাম হয় শ্যামলতা? আমার তো মনে হয় না। মানুষ মাত্রই তো আগন্তুক। জীবন পথে প্রত্যেকেই ক্লান্ত, অপরিচিত পথিক। তুমি আমিও এর ব্যতিক্রম নই। আমি ভূতে ভয় করি না। যে জিনিসের অস্তিত্ব নেই তাতে ভয় কিসের? আর আপনি এত সুরা জানলে রাতের ছাদে আপনারই বা এত ভয় কিসের ম্যাডাম? নম্রতা চিঠিটা বেশ কয়েকবার পড়ল। তার লেখা তুমি শব্দটাই বুক জুড়ে খুশির জোয়ার বয়ে গেল। কেন জানি ওই তুমি শব্দটুকুই নম্রতার ভীষণ ভালো লাগতে লাগলো। নম্রতার খুশি অবশ্য বেশিক্ষণ টিকল না। নম্রতা বলা মিথ্যে নিয়ে বাড়িতে বিরাট দুর্দশা লেগে গেল। নম্রতা মাকে চুপিসারে বলেছিল, নীরাকে দেখতে এসছে মা। আমি ওর বেস্ট ফ্রেন্ড হয়ে যদি না যাই তাহলে ব্যাপারটা কেমন হয়ে যায় না? নম্রতার মা উৎসাহ নিয়ে জিজ্ঞাসা করেছিলেন, ছেলে কি করে? নম্রতা ফট করেই বলে ফেলেছিল, এই তো জেলা জজ। নম্রতার বলাই কথাটাই যেন কাল হলো। নম্রতার মায়ের মাথায় আকাশ ভেঙে পড়ল। নীরার বিয়ে হয়ে যাচ্ছে জেলা জজের সাথে। এত বড় খবর কি চুপিসারে রাখা যায়? নম্রতা বেরিয়ে যেতেই পাশের বিল্ডিংয়ে থাকা নীরার খালার কাছে কথা চালান করলেন নম্রতার মা। ভীষণ বিনয়ী আর আনন্দিত কণ্ঠে জিজ্ঞাসা করলেন, আপা, নীরার নাকি জেলা জাজের সাথে বিয়ে হয়ে যাচ্ছে? মাশাআল্লাহ, শুনে ভীষণ ভালো লেগেছে। নম্রতার মায়ের কথায় নীরার খালার মাথাতেও আকাশ ভেঙে পড়ল। কিছুক্ষণের মধ্যেই তিলের মতো ছোট্ট ঘটনাটা তালের মতো বৃহৎ আকার ধারণ করলো। নীরা আর নীরার মা ঘটনা শুনে হতভম্ব চোখে মুখে বসে রইলেন। নম্রতার মিথ্যাটা খুবই ভয়ানকভাবে ধরা পড়ে গেল। এইটুকু শুনে হু হা করে হেসে উঠল নম্রতার বন্ধুরা। রঞ্জন বলল, তুই তো সেরকম বলদ ছিলি ছোটবেলায়। তারপর কি হয়েছিল? কেমন বাস খেয়েছিলি? চিঠি প্রেমের কাহিনী ফাঁস হয়ে গিয়েছিল নাকি তখন? নম্রতা হাসল। চায়ের কাপে চুমুক দিতে দিতে বলল,
বলদ ছিলাম না, তবে এভাবে ধরা খেয়ে যাব চিন্তাও করিনি কখনো। অন্তু শার্টের কলার ঝাঁকিয়ে কলার ঠিক করলো। ব্যস্ত হয়ে প্রশ্ন করলো, তারপর কি হলো? এই বাসেই প্রেমিক পুরুষের 14 গোষ্ঠী উদ্ধার হয়ে গেল তোর? নম্রতা মাছি তাড়ানোর মতো হাত নেড়ে বলল, আরে ধুর, তখন উদ্ধার হলে কি আজ এই অবস্থা হয় আমার? চরম বাস খাওয়ার পর কিছুদিন চুপচাপ ছিলাম, তবে আমাদের প্রেমটা মূলত সেখান থেকেই শুরু। প্রেম নয়, হয়তো বন্ধুত্বের শুরু। তখন থেকেই ধীরে ধীরে পাল্টে যায় আমাদের চিঠির ধরন। বাপরে, তো এত প্রেম হঠাৎ উবে গেল কিভাবে? নাদিম অবাক কণ্ঠে বলল, তুই সত্যি সত্যি এই চিঠি পত্রের সাথে প্রেম করে ফেললি? মানে সত্যি? ওই বেটা যদি বইরা টাক পড়া বা গাঁজাখোর হতো তো বেটার নাম কি? নম্রতা দীর্ঘশ্বাস ফেলে বলল, জানি না। নীরা ব্যতীত বাকি সবাই চেঁচিয়ে উঠে বলল, জানিস না মানে? তুই ওই ছেলের নামটা পর্যন্ত জানিস না? তোকে আমরা এতটা বলদ ভাবিনি। তোর মতো বুদ্ধিমতী মেয়ে এমন বলদামো কেমনে করলো? নম্রতা নিরাশ চোখে নিজের পায়ের দিকে তাকালো, ক্লান্ত গলায় বলল, কখনো জিজ্ঞেস করা হয়নি, দুজনের কেউই প্রয়োজন বোধ করিনি। তবে কথায় কথায় একবার বলেছিল তাদের পরিবারের সবার নামের প্রথম অক্ষর নাকি এন দিয়ে শুরু। অদ্ভুতভাবে একদম দাদার বাবা থেকে এন রীতি চলে এসছে তাদের। সেই হিসেবে ওর নাম এন লেটার দিয়েই হওয়ার কথা। ছোঁয়া বোকা বোকা গলায় বলল, এন এন দিয়ে তো বাংলাদেশি অসংখ্য নামে আছে, কিভাবে বুঝবি কোনটা ওই লোকের নাম? আমাদের নাদিমের নামও তো এন দিয়ে। এই নাদিম, তুই কিছু করিসনি তো? নাদিম অত্যন্ত বিরক্ত দৃষ্টিতে তাকালো, ধমকে উঠে বলল, তোরে আল্লাহ মুখস্থ করার গুণ ছাড়া আর কিছুই দেয়নি। তোর IQ -0 থেকেও কম। বালের কথা বলে অলওয়েজ। ছোঁয়া ফুঁসে উঠে কিছু বলবে তার আগেই উত্তেজিত কণ্ঠে বলে উঠল রঞ্জন, ছেলে কই পড়তো জানিস? প্লিজ এবার এটা বলিস না যে ওই বেটা কই পড়াশোনা করতো, সেটাও তুই জানিস না। নম্রতা অপরাধী চোখে তাকিয়ে থেকে চোখ নামালো। রঞ্জন আতকে উঠে বলল, তার মানে তুই সত্যিই জানিস না? নাদিম হাত উল্টে হতাশ কণ্ঠে বলল, ওই পোলায় যে পড়াশোনা করতো তারাই বা কি গ্যারান্টি আছে? আমার তো মনে হচ্ছে ওইটা কোনো পোলায় না, মায়া মানুষ ফাজলামি করছে। একদমই না। কোনো মেয়ে শুধু মজার ছলে গোটা 2.5 বছর নিয়ম করে চিঠি চালান করবে না। তাছাড়া চিঠিতে থাকা আমাদের অনুভূতিগুলো সত্য ছিল। তোদের বোঝাতে পারছি না, তোরা ঠিক বুঝবি না, কিন্তু আমি বুঝি। আপাতত সেই সময়টাতে সে আমাকে ভালোবাসতো, কখনো কখনো আমার থেকেও বেশি ভালোবাসতো। আর ও তখন স্টুডেন্টই ছিল, ঢাকারই কোনো ভার্সিটিতে পড়তো তখন। অন্তু ভ্রু চেয়ে বলল, তুই কি করে জানলি? আন্দাজি? নম্রতা অন্তুর দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল। আন্দাজে তো নয়, বিশ্বাসে। নম্রতার বিশ্বাস চিঠিতে লেখা একটা কথাও সে মিথ্যে বলেনি, সে মিথ্যে বলতে জানে না। তখন বর্ষার মাঝামাঝি। নম্রতাদের চিঠি দেওয়া নেওয়ার বিষয়টি তখন সপ্তাহ গড়িয়েছে, কখনো বা সপ্তাহে 2টো। শ্যামলতা ও সে এর মাঝে তখন প্রেম না চললেও চলছিল প্রগাঢ় বন্ধুত্ব। সম্বোধনের আপনি লেখা জায়গাটাতে তখন তুমিময় রাজত্ব। নম্রতার মাত্রই প্রিটেস্ট পরীক্ষা শেষ হয়েছে। বর্ষার ঝুম বৃষ্টিতে বাইরে যাওয়া বারণ। নম্রতারা তখন তাদের ধানমন্ডি নতুন বাড়িটিতে থাকে। শাহবাগ থেকে ধানমন্ডির দূরত্ব খুব বেশি না হলেও এই বিশ্রী বর্ষাকালে অযথা জল কাদা এক করার কোনো কারণ নেই, অন্তত মায়ের চোখে তো নেই। সেই সময়টুকু ঘরে বসে বসে পরীক্ষার শীট মুখস্থ করে গলা ছেড়ে গান গেয়ে পুরনো চিঠিগুলো পড়ে আর নিরন্তর ঝরে পড়া বৃষ্টিকন্যাদের নৃত্য দেখেই কেটে যায় নম্রতার। প্রিটেস্ট পরীক্ষার পর 1 সপ্তাহ জ্বর, আরেক সপ্তাহ মায়ের কড়া ইনস্ট্রাকশনের কারণে শাহবাগ যাওয়া হয়ে উঠল না নম্রতার। তাদের উত্তাল চিঠি আদান প্রদানে ভাটা পড়ল। প্রায় 2 সপ্তাহ পর কলেজ আর টিউশনিতে যাওয়ার অনুমতি পেয়েই শাহবাগে ছুটে গেল নম্রতা। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে সেদিন ছিল শনিবার, গ্রন্থাগারে ছুটির দিন। নম্রতার আর চিঠি পাওয়া হলো না। মন খারাপ নম্রতা মাঝরাতে উঠে চিঠি লিখতে বসলো। শোনো, আজ আমার মনটা খুব খারাপ, এত কাঁদতে ইচ্ছে করছে কি বলবো। কিন্তু আশ্চর্যের বিষয় কি জানো, আমার মন খারাপের নির্দিষ্ট কোনো কারণ নেই। ভীষণ অগোছালো চিন্তা আজ মাথা জুড়ে। মানুষের বোধহয় বেঁচে থাকার জন্য সত্যি একটা ভালোবাসার মানুষ প্রয়োজন, তাই না? যে মানুষটি শুধু আমার হবে, যাকে হারিয়ে ফেলার ভয় তারা করবে না। পৃথিবীর যে কোনো কোণায় যে কোনো পরিস্থিতিতে থেকেও জানবো আমার একজন মানুষ আছে, আমারই থাকবে। আমার কিশোরী মনটা যখন ভয়ানক মেঘে ঢেকে যাবে, তখন আমি জানবো এই মেঘগুলোর আড়ালে আমার নিজস্ব এক সূর্য আছে, নিজস্ব এক পুরুষ আছে। তাহলে আর কষ্ট করে পড়াশুনো করা লাগতো না। প্রি টেস্ট পরীক্ষায় যা খারাপ হয়েছে
টেস্ট দিতে দেবে বলে মনে হচ্ছে না। এই দুঃখ কষ্টময় জীবন দিয়ে কি হবে বলো তো? বাবা মা তো বিয়ের কথাও ভাবছে না। ধুর, কিচ্ছু ভাল লাগছে না। এতদিন পর চিঠি পেলে এই দিনগুলোতে মনে পড়েছিল আমায়। এটি শ্যামলতা। এবারের চিঠির জবাবটা দুদিনের মাথাতেই হাতে পেয়ে গেল নম্রতা। প্রথম দফায় বিস্মিত হলেও পর মুহূর্তে খুশিতে ঝুমঝুম করে উঠল। মনে মনে ভেবে নিল সেই মানুষটি হয়তো তাকেই ভাবছিল, তার চিঠির জন্য ছটফট করছিল। নয়তো এত তাড়াতাড়ি চিঠি পাওয়ার ভাগ্য কি নম্রতার হতো? নম্রতা চিঠি নিয়ে ফিরে গেল বাসায়। পুরোটা সময় অদ্ভুত এক উত্তেজনা চেপে থাকলো বুক জুড়ে। না জানি কি আছে চিঠিতে, কি লিখেছে ওই অদ্ভুত লোকটি। নম্রতা বাড়ি ফিরে নিজের ঘরে দরজা দিয়ে চিঠি খুলল। সাথে সাথেই চোখের সামনে ভেসে উঠল গুটি গুটি অক্ষরে লেখা আনন্দময় শব্দগুচ্ছগুলো। চিঠির অদ্ভুত সুন্দর শব্দগুলো মিলেমিশে তৈরি হয়ে গেল কাল্পনিক এক পুরুষালী মুখমণ্ডল। গম্ভীর মুখভঙ্গিতে ধীরে ধীরে কথা বলছে সে, কথার মাঝে হাসছে, সেই সাথে হাসছে তার সুন্দর দুটো চোখ। তুমি এত পড়াচোর কেন বলো তো? তোমার লাস্ট চিঠিটা পড়ে কত হেসেছি। কেন, কোনো ধারণা আছে তোমার? প্রথম দফায় ভাবলাম বাচ্চা মানুষটার এত কষ্ট দূর করতে একটা নিজস্ব পুরুষ মানুষ কিনে দেয়াই যেতে পারে, কিন্তু সেটা পড়ে আমি হতভম্ব। ম্যাডাম যে পরীক্ষার ভয়ে পুরুষ মানুষ চাইছে সে তো আমার কল্পনারও বাইরে ছিল। তবে আমি কিন্তু পড়াশোনা ফাঁকে একদম পছন্দ করি না। আমি নিজেও ভীষণ পড়াকু, তাই চাই আশেপাশের মানুষগুলোও ভীষণ পড়াকু হোক। আমার ইচ্ছে কি জানো? আমার ইচ্ছে আমাদের ভার্সিটিরই টিচার হিসেবে জয়েন দেয়া। আমার বাবারও ইচ্ছে ছিল তাই, কিন্তু টাকা পয়সার অভাবে বাবার ইচ্ছেটা আর পূরণ হয়ে ওঠেনি। ভাইয়াও বাবার স্বপ্নটাকে তেমন একটা গুরুত্ব দেয়নি, তাই টিচিং প্রফেশনের দিকে না ঝুঁকে সে নিজের ব্যবসা দাঁড় করিয়েছে। এখন আমি আর নিদ্রাই বাবার একমাত্র ভরসা। নিদ্রা কিন্তু তোমার মতোই পড়াচোর। পড়াশোনা নাকি তার মাথার উপর দিয়ে যায়। আমাকে বলে আমি নাকি রসকসহীন রোবট মানব, যার ভেতর শুধু একটাই সফটওয়্যার, পড়ো পড়ো এবং পড়ো। কিন্তু তোমার কাছে এসে ব্যাপারটা ভিন্ন। আবার পৃথিবীতে হাতে গোনা মানুষদের মাঝে তুমি একজন, যে আমার বাইরেরটা নয় ভেতরটা জানো। মস্তিষ্কের বাইরেও আমার যে একটা মন আছে, তা তোমার সাথে কথা না হলে হয়তো ঠিকঠাক প্রকাশ পেত না শ্যামলতা। এই যে তুমি পড়াশোনায় টাল বাহানা করো, আমার কি মনে হয় জানো? মনে হয় তোমার সাথে এমনটাই মানায়। তোমাকে ঠিক এমনটাই হওয়া উচিত। তোমার প্রাণবন্ততার সাথে তো এমনটাই সাজে। তাই বলে পড়াশোনায় অবহেলা করা ঠিক নয়, কিন্তু মেয়েদের তো আরও নয়। তোমার না দেশ ঘুরে বেড়ানোর শখ, পড়াশোনা না করলে সেই দেশ ঘোরাটা কি আদৌ হয়ে উঠবে? তোমার নিজস্ব পুরুষ মানুষ যে তোমায় সেই স্বাধীনতাটুকু দেবেই দিবে, তারই বা কি গ্যারেন্টি আছে? তাছাড়া নিজেকে শিক্ষিত, মার্জিত, আত্মবিশ্বাসী আর স্বাবলম্বী ভাবতেও তো অন্যরকম অনুভূতি হওয়ার কথা। আমার তো হয়। তোমার স্বাবলম্বী হতে ইচ্ছে করে না? কোনো এক ঘরের কোনায় সংসারের জাতাকলে পিষ্ট হয়ে থাকা শ্যামলতাকে ভাবলেই তো দম বন্ধ লাগে। বিশেষ দ্রষ্টব্য, তোমায় মনে পড়ছে কি না জানি না, তবে বেশ কিছুদিন যাবৎ হঠাৎই আমার ঘরে বেলি ফুলের সুবাস আসা বন্ধ হয়ে গিয়েছিল। আজ আবার আসছে। বেলি ফুলটা হয়তো জেনে গিয়েছে আজ আমার খুশি হওয়ার দিন। সেই দম বন্ধ করা শেষ লাইনগুলো পড়ে বিস্ময় আনন্দে কেঁদে ফেলল নম্রতা। আর সেদিন থেকে পড়াশোনার প্রতি আলাদা দৃষ্টি তৈরি হলো তার। মাথায় খেলে গেল একটাই কথা, সত্যিই তো পড়াশোনা করে স্বাবলম্বী না হলে কি করে চলবে তার এত এত স্বপ্নগুলোকে পাখা দিতে ঠিকঠাক পড়াশোনা করা তো চাই। তাছাড়া তার সে যে পড়তে ভালোবাসে, সের ভালোবাসা জিনিসে নম্রতার এত উদাসীনতা মানায় কখনো না। বাপরে, এদিক বিবেচনা করলে ওই বেটাকে একটু ধন্যবাদ দেওয়া যেতেই পারে। এক চিঠিতেই তোকে ঢাবি রেস্টুরেন্ট বানিয়ে ছেড়ে দিল। এটা একটা কাজের কাজ হয়েছে। বেটা হিপ্নোটিজম ভালো পারে, গুড। অন্তুর কথায় ঘোর কাটল নম্রতার। দীর্ঘশ্বাস ফেলে হাসার চেষ্টা করলো। রঞ্জন হাতে থাকা কাগজের টুকরা নিয়ে বাতাস করতে করতে বলল, বেটা বললো সে ভার্সিটির টিচার হতে চায়, আর তুই মেনে নিলি? মিথ্যেও তো বলতে পারে না? নাদিম চিন্তিত কণ্ঠে বলল, পড়ায় সত্যি বললেও এতে অল্প ইনফরমেশন কাউকে খুঁজে পাওয়া মুশকিল। পাবলিকে পড়তো নাকি প্রাইভেটে পড়তো সেটাও তো জানিস না বাল। ঢাকাতেই তো কতগুলো ইউনিভার্সিটি। মানে কি, তোরা কি ওকে খোঁজার পরিকল্পনা করছিস নাকি? নাদিম স্বাভাবিক কণ্ঠে বলল, তো খুঁজবো না? বেটায় আমাকে দোস্তরে ছাকা দিয়া বেকা বানিয়ে দিয়ে গেল, আর আমরা চুপ থাকবো? আপাতত 10-12টা ঘুষিতে তোর প্রাপ্য। নমু, তুই তাকে খোঁজার চেষ্টা করিস নি কখনো? কিভাবে খুঁজবো, কোথায় খুঁজবো বুঝতেই পারিনি, নামটাও তো জানি না। আচ্ছা ওইসব বাদ, বাকি গল্পটুকু বল, প্রেমের শুরুটা।
নম্রতা কিছু বলবে তার আগেই উঠে দাঁড়ালো ছোঁয়া। তাড়াহুড়ো করে বলল, মাম্মা আমাকে 9টার মধ্যে বাসায় থাকতে বলছিল, এখন অলরেডি 9:20 বাজে। আই হ্যাভ টু গো। নাদিম খেকিয়ে বলে উঠল, ওরে তো জানা তোরে এনে বসে থাকতে কইছে কাটাই, সবসময় আজাইরা আলাপ বাল। ছোঁয়া তেজ দেখিয়ে বলল, খবরদার পাখিটা উচ্চারণ করবি না। আর ক্যাডায় মানে কি? ভাষা কি ছিঁড়ি? তোর গার্লফ্রেন্ড তোকে সহ্য করে কিভাবে বুঝি না আমি। চট ক্লাস কথাবার্তা। আল্লাহ দিলে মুখটা আমার পার্সোনাল, আমার মুখ দিয়া আমার যেমন মন চাই তেমন কথা কম। তোর বাপের কিরে শালা ইংরেজ কথা কার। ছোঁয়া কিছু বলতে গিয়েও থেমে গেল। রঞ্জন শার্টটা টেনে টুনে ঠিক করে উঠে দাঁড়ালো। নম্রতাদের বন্ধু মহলে রঞ্জন সব থেকে সুদর্শন পুরুষ। গৌরবর্ণ সুঠাম দেহ, মাথা ভর্তি কোকড়ানো চুল, খাড়া নাকের নিচে পাতলা কালচে ঠোঁট, মুখ ভর্তি ছোট ছোট দাড়ির মেলা। সনাতন ধর্মাবলম্বী রঞ্জনের সবচেয়ে সুন্দর দেখতে ওর চোখ। রঞ্জন ছাড়া গলায় বলল, চল তোরা রিক্সা করে দেই। একা যেতে পারবি নাকি আমরা কেউ যাবো সাথে, কোনটা? ছোঁয়া দীর্ঘশ্বাস ফেলে বলল, তুই সাথে গেলেই বরং অস্বস্তি ফিল করবো। মেয়েদের চোখে তো তুই মানুষ না, মিষ্টির দোকান। হাঁ করে তাকিয়ে থাকে, বিরক্তিকর। রঞ্জন হাসলো, আবারও বসে পড়ে বলল, তাহলে একাই যা, এখান থেকে রিক্সা নে। অত দেখতো রিক্সা আছে নাকি আশেপাশে। ছোঁয়া রাস্তার দিকে পা বাড়িয়েও আবার ফিরে এলো। ব্যস্ত গলায় বলল, আরে তোদের তো একটি ইম্পর্টেন্ট কথা বলা হয়নি। মাম্মা তাদের বুটিক হাউস থেকে ট্যুর প্ল্যান করেছে। দে আর গোয়িং টু কক্সবাজার। তোরা কি যেতে চাস? হোটেল রেন্ট আর যাতায়াত খরচ ফ্রি। নাদিম ভ্রু কুচকে বলল, সারাদিন মামা মামা করছো কেন বাল? বাঙালি না তুই? খাঁটি বাঙালিদের কখনো ম্যা করতে শুনেছিস? খুব তো ভাষা দিয়ে হাদিস পাড়ো, আবার ম্যা করো। আমার সামনে ম্যা করতে এলে চর দিয়ে দাঁত ফেলে দেবো। বাঙালি মাইয়া তুই, মায়ের আম্মাও রাখবি, অল্টারনেটিভ হিসেবে মা ডাকবি। ম্যামা আবার কি? আর আমরা কোনো ম্যামার সাথে পিকনিকে যাব না, ভাগ তুই। ছোঁয়া ফুঁসে উঠল। রঞ্জন শান্ত গলায় বলল, না রে ছোঁয়া, আন্টি আঙ্কেলের সাথে পিকনিকে জয়েন করাটা কেমন দেখায় না? ওদের সাথে থাকলে এনজয়ও করতে পারবো না ঠিকঠাক। গার্ডিয়ানরা সুযোগ পেলেই তো 1-2 এর বাচ্চাদের মতো ট্রিট করে। কি লাভ শুধু শুধু সময় নষ্ট করে। কিন্তু আব্বু আর মামাম কেউই তো যাচ্ছেন আমাদের সাথে। আমি শুধু আমাদের কথা বলছি, আমরা 6 জন। অন্তুর চোখ দুটো উত্তেজনায় ধক করে উঠল। উৎসাহ নিয়ে বলল, উনারে যাবে না কেন? মামাদের প্ল্যানটা লাস্ট মোমেন্ট এসে ওয়ার্ক করেনি। হোটেল গাড়ি সব বুক করা হয়ে গেছে। আগামীকালেরই প্ল্যান, কিন্তু আজ হঠাৎই একটা কাজ পড়ে গিয়েছে। বুকে ক্যান্সেলও করা যাচ্ছে না। আর করলো মাম্মা আমার এবং আমার বন্ধুদের জন্য অফারটা ছেড়ে দিচ্ছেন। তোরা রাজি? নাদিম, অন্তু, রঞ্জন চেঁচিয়ে উঠে বলল, অবভিয়াসলি। নীরা বিরস মুখে বলল, বাসায় শুনলে কেলাবে, সম্ভব না, তোরা যা। আমার বাসাতেও মানবে না বোধ হয়। কতদিনের ট্রিপ? 3 দিন। অন্তু মুখ ভার করে বলল, এটা কোনো কথা? গেলে 6 জনে যাবো, নয়তো একজনও না। রঞ্জন কুটিল হেসে বলল, সবাই যাচ্ছি, কাল সকাল 7টায় দেখা হচ্ছে। এখন সবাই হলে গিয়ে ঘুমা। নীরা আতকে উঠে বলল, আম্মু আমায় মেরেই ফেলবে, তোরা যা প্লিজ, আমি যাব না। নম্রতা বিড়বিড় করে বলল, আমারও মন ভালো নেই, আর আব্বু বোধহয় মানবে না। নাদিম গিটার হাতে উঠে দাঁড়িয়ে বলল, ধুরু, বাসায় জানলে তো কাহিনী ঘটবে। জানি না, ব্যাস। নীরা নম্রতা চোখ বড় বড় করে বলল, কি বলছিস? সুন্দর আইডিয়া। তোদের বাপ মা তো আর হলে এসে খোঁজ নেবে না, ফোনই করবে। আর ফোন তো তোদের কাছেই থাকবে। 3 দিনেরই ব্যাপার, বাকিটা আমরা সামলে নেবো। রিল্যাক্স। নীরা ভীত চোখে তাকালো। নাদিম নীরার মাথায় চাটি মেরে বলল, ভয় পাস না ভতি, ডর বাদিরা কোথাকার। আমরা তো আছি, সামনে নেব, কিন্তু তোকে ছাড়া যাইতাম না। নম্রতা দীর্ঘশ্বাস ফেলে রাজি হলো। ওদের দুইজনের জন্য সবার আনন্দ নষ্ট করার কোনো মানে নেই। তাছাড়া ইট পাথরের শহর থেকে দূরে গিয়ে কষ্টের ভার যদি একটু লাঘব হয় তাহলে ক্ষতি কি? আলোচনা শেষে রঞ্জন আর নাদিম নম্রতা নীরাকে হলে পৌঁছে দেওয়ার জন্য রওনা হলো। অন্তু ক্যাম্পাসের বাইরে থাকে বিধায় ছোঁয়াকে বাসায় পৌঁছে দেওয়ার দায়িত্ব পড়ল অন্তুর ঘাড়ে। বন্ধুদের চেষ্টায় ক্ষণিকের জন্য অপরিচিত সেকে ভুলে গেল নম্রতা। কিছুক্ষণের জন্য বুক ভরে শ্বাস নিল, নতুন করে ভাবার চেষ্টা করলো, কিন্তু নিয়তি কি আদৌ তাই চায়? শহরে ভোর নেমেছে প্রায় 2 ঘন্টা হলো। ঘড়িতে 7টা কি 8টা বাজে। খানিক বাদে গ্রীষ্মের সোনালি রোদে ঝলমল করে উঠবে জনাকীর্ণ ঢাকা শহরের গা।
ধানমন্ডির 6 নম্বর রোডে সাদা রঙের বিশাল বিল্ডিংয়ের পার্কিংয়ে দাঁড়িয়ে আছে নম্রতার বন্ধুরা। তাদের সামনে কালো রঙের চমৎকার এক প্রাইভেট কার। সাদা একটা ন্যাকড়া দিয়ে নিরন্তর গাড়িটির গা মুছে চলেছেন একজন ড্রাইভার। বিরসমুখী ড্রাইভারের গায়ে ঝকঝকে সাদা ইউনিফর্ম। চিমসে যাওয়া গাল দুটো লেগে আছে গালের দুপাশে চ্যাপ্টা হাড়ে। থ্যাবড়ানো নাকে 1000 টন বিরক্তি, ছোট ছোট চোখে মাত্রাতিরিক্ত প্রভুভক্তি। রঞ্জনের গায়ে কালো রঙের পোলো শার্ট, পরনে অফ হোয়াইট জিন্স, পায়ে ব্ল্যাক কেটস, পুরো ভ্রুজোড়া কুঞ্চিত। সালা, এই অন্তু মরছেটা কই? খোঁজখবর নাই কেন? নাদিম গিটারে সুর তোলার চেষ্টা করছিল। গায়ে পরা নীল কালো চেক শার্টটির উপরের বোতাম দুটো খোলা, ঘন চুলের এক গাছি পড়ে আছে কপালে। কাগজের মতো সাদা মুখে বিরক্তির ছাপ। রঞ্জনের কথায় কপালের চুলগুলোকে পেছনের দিকে ঠেলে দিয়ে গেটের দিকে তাকালো নাদিম। নম্রতা ট্রলি ব্যাগের উপর গালে হাত দিয়ে বসেছিল। ফু দিয়ে নিজের কপালে পড়ে থাকা চুলগুলো উড়িয়ে দিতে দিতে আকাশ পাতাল ভাবছিল। ঠিক এমন সময় গেট পেরিয়ে ভেতরে এলো অন্তু। কালো গায়ে ঝকঝকে সাদা রঙের টি শার্ট, পরনে ছাই রঙের ঢিলে ঢালা 3/4 প্যান্ট, পিঠে টুরিস্ট ব্যাগ, চুলগুলো খাড়া করে পেছনের দিকে আঁচড়ানো। পেটানো প্রশস্ত বুকের ছেলেটি ঘেমে অস্থির। পার্কিংয়ে বন্ধুদের দাঁড়িয়ে থাকতে দেখে দ্রুত পায়ে এগিয়ে এলো অন্তু। রাগান্বিত বন্ধুরা কিছু বলার আগেই ভুবন ভুলানো হাসি হাসল। গায়ের রং কালো হলেও নিজের হাসিটা যে মারাত্মক সুন্দর সে সম্পর্কে সম্পূর্ণই সচেতন অন্তু। শুধুমাত্র এই মায়াভরা ইনোসেন্ট হাসিটার জন্যে অসংখ্যবার অঙ্ক স্যারের ভয়ানক মাঠ থেকে বেঁচে গিয়েছে সে হাসলে আশেপাশের মেয়েরা যে বারবার ঘুরে তাকায় তা একটু বয়স হতে নিজ জ্ঞানে বুঝে নিয়েছে অন্তু। কিন্তু হায় নিয়তি, একমাত্র নীরাকে এই হাসির মায়ায় কাবু করতে পারল না সে। রঞ্জন দাঁতে দাঁত চেপে বলল, শালা, এতক্ষণ লাগে আসতে? আমরা হল থেকে চলে এলাম আর তুমি ধানমন্ডিতে থাকা সত্ত্বেও ঠিক টাইমে পৌঁছতে পারো না। খারাপ কথা মুখে আসছিল একখান। অন্তু বিগলিত হেসে বলল, আরে বাসায় একটু ঝামেলা হয়েছিল, আব্বাই হঠাৎ বাজার পাঠা দিছিল। কথাটা বলে এদিক ওদিক তাকালো অন্তু। নম্রতার দিকে তাকিয়ে প্রশ্ন ছুড়ল, কিরে, আরগুলো কই? নম্রতা সরু চোখে তাকালো, ভ্রু বাঁকিয়ে বলল, আরগুলা নাকি নীরা? রঞ্জন হাসল। নাদিম গিটারে রোমান্টিক টুন দেওয়ার চেষ্টা করলো। অন্তু মাথা চুলকে গরম চোখে তাকালো। কপট রাগ নিয়ে বলল, খোসা মানুষ কেন আমি? হ্যাঁ, খালি নীরার কথা জিজ্ঞেস করবো কেন? ছোঁয়াও তো নেই। রওনা দিবি কখন? অন্তর প্রশ্নের মাঝে সিঁড়ি বেয়ে নেমে এলো ছোঁয়া আর নীরা। তাদের পেছনে ছোঁয়ার বাবা মা প্রফেসর সালাম হক এবং স্মৃতি হক। ছোঁয়ার বাবা মার উপস্থিতিতে বন্ধুমহলের প্রশ্নোত্তর পর্বে ভাটা পড়ল। সবাই হঠাৎ করে নিশ্চুপ হয়ে গেল। প্রফেসর সালাম হক ছেলে মেয়েদের সাথে কুশলাদি বিনিময় করে ড্রাইভারকে বিস্তর বোঝালেন। কিভাবে সাবধানে তাদের কক্সবাজার পর্যন্ত পৌঁছে দিবেন তার বিস্তর উপদেশ দিলেন। স্মৃতি হক আর সালমা হকের খবরদারিতে ছোঁয়া ব্যতীত বাকি 5 জনেরই ভ্রু কুচকে এলো। নাদিম মুখ কাচুমাচু করে নিচু গলায় বলল, মামা মনে তো হইতাছে আমরা কেজি স্কুলে পড়ি। প্রথম প্রথম স্কুল কি জিনিস দেখতে চাইতাছি। বাল, এত ঢঙের মানে কি? রঞ্জন উত্তর দিল না। অন্তু মৃদু গলা খাকারি দিয়ে চুপ করে রইল। বাবা মায়ের বাধ্যমে ছোঁয়া সময় নিয়ে বাবা মার থেকে বিদায় নিল। বন্ধুরা কুচকানো ভ্রু আর একরাশ অনিশ্চয়তা নিয়ে গাড়িতে উঠল। গাড়ি যখন ধানমন্ডি ছেড়ে নারায়ণগঞ্জের রাস্তায় ছুটল তখন সূর্যের যৌবনে অতিষ্ঠ হয়ে উঠেছে পথঘাট পথচারী। প্রায় আধা ঘন্টা চলার পর থমথমে গলায় আদেশ করল রঞ্জন, মামা গাড়ি ঘোরাও, আমরা কেরানীগঞ্জ যাবো, পুরাতন ঢাকা। রঞ্জনের কথায় চরকির মতো ঘুরে এসে তার মুখের উপর স্থির হলো 5 জোড়া চোখ। বিস্মিত ড্যাবড্যাবে চোখগুলোর দিকে তাকিয়ে চোখ টিপল রঞ্জন। কে কি বুঝলো জানা নেই। নাদিম জোরের সাথে বলল, হ্যাঁ হ্যাঁ মামা, গাড়ি ঘোরাও, কেরানীগঞ্জে রোড ধরো, পুরাতন ঢাকায় যাবো। ওদের কথায় ড্রাইভার অগ্নি দৃষ্টিতে তাকালো। তার চোখ মুখ দেখে মনে হচ্ছে সে মহাপাপীদের সাথে বসবাস করছে। এই পাপীদের সাথে বসে থেকে সে প্রচণ্ড কুণ্ঠিত, লজ্জিত এবং রাগান্বিত। রঞ্জন আবারও বলল, কি হলো মামা, গাড়ি ঘুরাতে বললাম না? ড্রাইভার ডাট হয়ে বসে রইল, চোখ দুটো সামনের দিকে নিবদ্ধ। কিছুক্ষণ সময় নিয়ে থমথমে কণ্ঠে বলল, ম্যাডাম গুছে ডিরেক্ট কক্সবাজার যাবা, এত হতে অযথা থামবা না, আমিও থামতাম না, সোজা কক্সবাজার যাও। গাড়ি থামাবো কেন? ম্যাডাম তো কেরানীগঞ্জ যাইতে কয় নাই। অন্তু রঞ্জন একে অপরের দিকে তাকালো। দুজনার ভ্রুই কুঞ্চিত। নাদিম তিক্ত মুখে বলল, একটু জোরে চালান মিয়া, এমনি ভ্যান গাড়ির মতো চালাতেছেন কেন? আর একটা ফার্স্ট ক্লাস গান দেন, এভাবে কেউ টুরে যায়? গাড়ি ঠিক গতিতে চলতেছে, ম্যাডাম কইছে গাড়ি গতি 30-এর উপরে না নিতে, আর গান দেওয়া যাইতো না। ম্যাডাম কইছে গানে ফোকাস নষ্ট হয়, ফোকাস নষ্ট করন যাইতো না।
বিরক্তিতে কুকড়ে উঠল নাদিম। বিড়বিড় করে বলল, বাল জানি তো না, অসহ্য অসহ্য। অন্তু জিহবা দিয়ে ঠোঁট ভিজিয়ে নিয়ে বলল, পুরাতন ঢাকায় আমাদের এক বন্ধু আছে, সাথে যাবে। ওখান থেকে ওকে তুলে নিয়ে তারপর কক্সবাজার যাব। গাড়ি ঘোরান। ছোঁয়া কিছু বলবে তার আগেই চোখ রাঙালো নাদিম, যার অর্থ কথা কবি তো চড়ায় দাঁত ফালাই দিমু। ড্রাইভার লাফিয়ে উঠে বলল, ম্যাডাম তো কইছিল 6 জন যাইব, আপনারা কারে নিতে চাইতেছেন? আপনাকে হাব ভাব সুবিধা লাগছে না তো? আমি ম্যাডামের অনুমতি ছাড়া কোনো হানি যাইতাম না। রাগে রঞ্জনের ফর্সা গাল দুটোতে লাল রঙের আভা ফুটে উঠল। ছোঁয়া ড্রাইভারের পাশে বসেছিল, পেছনে নম্রতা, নীরা আর রঞ্জন। একদম পেছনের দিকটায় অন্তু আর নাদিম। রঞ্জন নম্রতার দিকে ঝুঁকে এসে ফিসফিসিয়ে বলল, কেমন মুডে আছিস নমু? নম্রতা ভ্রু বাঁকিয়ে তাকালো, চোখ দুটো ছোট ছোট করে বলল, মানে অ্যাডভেঞ্চার মোড। এনি টাইম। নম্রতা হাসলো। রঞ্জন বাম চোখটা টিপ দিয়ে হাসলো। নীরাকে ইশারা করে বলল, গ্যাঞ্জাম নাম্বার 3। নম্রতা সেই কথাটা নীরার কানে পৌঁছালো। হালকা গলা খাকারি দিয়ে নিচু গলায় বলল, গ্যাঞ্জাম নাম্বার 3 হবে। নীরা চোখ ঘুরিয়ে তাকালো। কোনো প্রশ্ন না করেই দুনিয়া অন্ধকার করে চেঁচিয়ে উঠল। নম্রতা অস্থির গলায় বলল, লিরু কি হয়েছে, এমন করছিস কেন? নীরা দমবন্ধ গলায় বলল, বমি বমি পাচ্ছে আমার, গাড়ি থামাও, নিঃশ্বাস আটকে আসছে আমার। ওয়াক! ড্রাইভার চোখ বড় বড় করে নীরার দিকে তাকালো। নীরার চোখ দুটো উল্টে যাওয়ার উপক্রম, কপালের আশেপাশে ঘাম। কি বিভৎস দৃশ্য! মেয়েটা মরে টরে যাবে না তো? নাদিম খেকিয়ে উঠে বলল, ওই মিয়া থামাতে বলতেছে, শুনো নাই? মায়ার কিছু হইলে তো মারে খাইছি। ড্রাইভার কয়েক সেকেন্ড দ্বিধা দ্বন্দ্বে থেকে গাড়ি থামালো। নম্রতা ছোঁয়ার গায়ে পরপর দুটো চর বসিয়ে দিয়ে বলল, তোর ড্রাইভারকে বল একটা মেডিসিনের দোকান থেকে দুটো। এটুকু বলেই থেমে গেল নম্রতা। অসহায় চোখে বন্ধুদের দিকে তাকালো। অন্তু ফট করে বলল, দুটো নাপা এক্সট্রা ট্যাবলেট আনতে বল। নম্রতা সায় দিয়ে বলল, হ্যাঁ নাপা এক্সট্রা আনতে বল। পরক্ষণে অবাক হয়ে বলল, নাফ এক্সট্রা। বন্ধুদের কার্যকলাপ দেখে চোয়াল ঝুলে পড়ার অবস্থা ছোঁয়ার। কিছুটা ধাতস্থ হয়ে বলল, হ্যাঁ নাপা এক্সট্রা দিয়ে। এটুকু বলতেই আবারও আকাশ বাতাস কাঁপিয়ে দিয়ে বমির ভঙ্গিমা করল নীরা। ছোঁয়া আটকে উঠল, মাথার চিন্তা শক্তি গুলিয়ে গেল। অন্তু ধমক দিয়ে বলল, এই তোবদা, তো ড্রাইভারকে ট্যাবলেট আনতে বলবি নাকি থাবড়া খাবি? নিরুর কিছু হলো তোর দোষ। ছোঁয়া থতমত খেয়ে ড্রাইভারকে মেডিসিন কিনতে পাঠালো। ড্রাইভার একরাশ দ্বিধা আর বিরক্তি নিয়ে মেডিসিনের দোকান খুঁজতে গেল। নাদিম এতক্ষণ চিন্তিত মুখে ম্যাগাজিন দিয়ে নীরার চোখে মুখে হাওয়া দিচ্ছিল। ড্রাইভার নেমে যেতেই থেমে গেল তার হাত। গাড়ির জানালা দিয়ে বাইরে দেখলো, তারপর ব্যাগ কাঁধে নিয়ে দ্রুত বেরিয়ে এলো গাড়ি থেকে। তার সাথে সাথে নেমে দাঁড়ালো অন্তু, রঞ্জন। অসুস্থ নীরাও চোখের পলকে সুস্থ সবল হয়ে উঠল। এক মুহূর্ত নষ্ট না করে বেরিয়ে এলো গাড়ি থেকে। ছোঁয়া হতভম্ব চোখে তাকিয়ে থেকে প্রশ্ন করলো, কি করছিস তোরা? কোথায় যাচ্ছিস? গাড়ি থেকে নামছিস কেন? মীরা, তুই না অসুস্থ? সবাই উল্টো পথে দৌড় লাগাতে লাগাতে বলল, গ্যাঞ্জাম নাম্বার 3 বলদ, এখনো বুঝোস নাই? ছোঁয়া দিশেহারা কণ্ঠে বলল, কিন্তু কেন? জানি না, আসলে আয় নয় তো তন্দার মতো বসে থাক। বন্ধুদের থেকে জুৎসই উত্তর না পেয়ে ব্যাগ কাঁধে নিজে দৌড় লাগালো ছোঁয়া। বন্ধুদের হাব ভাব বুঝতে না পেরে মাথা ভন ভন করছে তার। আশ্চর্য, কি করতে চাইছে ওরা? ওরা কি ট্যুরে যাবে না? না গেলে বললেই হয়, এত নাটক কেন? কিছু দূর আসার পর বাস ধরলো ওরা। জরাকীর্ণ বাসে দাঁড়াবার মতো জায়গা নেই। বাসে কোনো রকম ঠেলে ঠুলে দাঁড়িয়ে পড়লো 6 জন। এই কোণঠাসা বাসে ছোঁয়ার অবস্থা বেকাহিল। ঢাকার লোকাল বাসগুলোতে ওঠার অভ্যাস তার নেই বললেই চলে। রঞ্জন বাসের দরজায় ঝুলে রইল। ওদের 3 জনকে ঘিরে দাঁড়ালো অন্তু আর নাদিম। কিছুক্ষণের মধ্যে আড্ডায় মজে উঠল 5 জন। এক পর্যায়ে গিয়ে পিছন থেকে মধ্যবয়স্ক এক ভদ্রলোক বাজেভাবে স্পর্শ করলো ছোঁয়ার স্পর্শকাতর স্থানে। ছোঁয়া অসহায় চোখে বন্ধুদের দিকে তাকালো। নাদিমের দিকে কিছুটা সরে আসার চেষ্টা করলো। অন্তু নম্রতাকে ইশারা করতেই ছোঁয়ার জায়গায় গিয়ে দাঁড়ালো নম্রতা। বাসে ঝাঁকি লাগতেই পেছনের দিকে হেলে পড়ে দানবীয়ভাবে লোকটার পা মারিয়ে দিল নম্রতা। পেন্সিল হিলের ভয়ানক আঘাতে আর্তনাদ করে উঠল লোকটা। দাঁত মুখ খিচিয়ে কিছু বলবে তার আগেই অন্তু বলল, চাচা, বাসে উঠলে একটু ধাক্কা খেলেই হয়, অমন চাচামেচি করলে তো চলে না। কিছুক্ষণ পর আবারও একই কাজ করলো নম্রতা। লোকটা প্রতিবাদ করতেই নাদিম খেকিয়ে উঠে বলল, ফাইলামি পাইছেন মিয়া, ধাক্কা তাকে সহ্য না হলে না মাজান, কেউ ইচ্ছে করে ধাক্কা দিব কেন? আপনারে এত ফ্যাচ ফ্যাচ করতেছেন কেন? লোকটার কথা বাড়ালো না। বন্ধুরা আবারও আড্ডায় মাতল।
দুপুরের শেষ ভাগে কেরানীগঞ্জ গিয়ে পৌঁছালো তারা। সেখান থেকে পুরাতন ঢাকা। দুপুর 2:30টার দিকে পুরাতন ঢাকার একটা রেস্টুরেন্টে পেট পুড়ে খাবার খেলো সবাই। ছোঁয়া উচ্ছ্বসিত কণ্ঠে বলল, Hey guys, I think I am enjoying this tour. নাদিম বিরক্ত কণ্ঠে বলল, আবার ইংরেজি মানুষ, বাংলায় কথা বলতে পারিস নাই, ইংরেজের বাচ্চা। নীরা হাই তুলতে তুলতে বলল, ঝগড়া রাখ, আমরা কি কক্সবাজার যাচ্ছি নাকি যাচ্ছি না? এত ঢং করে এখানে আসারই বা কারণ কি? রঞ্জন টিস্যু দিয়ে মুখ মুছতে মুছতে বলল, যাচ্ছি। তাহলে গাড়ি ছাড়লাম কেন? অন্তু দাঁত কেলিয়ে বলল, ওটা ট্যুর ছিল, ওই ড্রাইভারকে সাথে নিলে ট্যুরে 12টা বাজত। আমরা কক্সবাজার যাচ্ছি লঞ্চে করে, ব্যবস্থা হয়ে গিয়েছে, 5টা লঞ্চ। লঞ্চ? আমি কখনো লঞ্চে উঠিনি। লঞ্চ যদি ডুবে যায়? আর লঞ্চে করে কক্সবাজার কিভাবে? নাদিম বিরক্ত হয়ে বলল, সবাই যেভাবে যাই সেভাবে। নম্রতা খাবার চিবোতে চিবোতে বলল, যেতেই তো 2 দিন লাগবে, কক্সবাজার থাকবো কখন? তাই কি, কক্সবাজার তো বহুত গিয়েছি, এবার নয় আশেপাশের জায়গাগুলোতে বেশি থাকলাম। সদরঘাট থেকে হালুয়াঘাট, ওখান থেকে 10টা লঞ্চে চট্টগ্রাম। চট্টগ্রামে 1 রাত থেকে পরের দিন কুতুবদিয়া হয়ে কক্সবাজার। 2 দিনে যাব, একদিন কক্সবাজার থাকবো, চতুর্থ দিন সড়ক পথে ফিরে আসবো। ছোঁয়া হা হুতাশ করে বলল, মামাকে কি বলবো? মামা আমাকে মেরে ফেলবে। শুরু হয়েছে ম্যা ম্যা। সারাদিন পুরাতন ঢাকার এখানে সেখানে ঘুরে আড্ডা দিয়ে কাটিয়ে দিল নম্রতারা। সন্ধ্যা 5টায় সদরঘাটে পৌঁছে নির্দিষ্ট লঞ্চে উঠল তারা। রঞ্জন 2টো কেবিন বুক করেছে, একটা মেয়েদের জন্য, অন্যটি ছেলেদের জন্য। লঞ্চ সদরঘাট ছাড়ল সন্ধ্যা 6টার দিকে। ধীরে ধীরে দৃষ্টিসীমার আড়ালে পড়ল শহরের দূষিত বাতাস। সবাই যার যার মতো ফ্রেশ হয়ে বারান্দায় এসে বসলো রাত 8টার দিকে। কিছুক্ষণ আড্ডা চলার পর হঠাৎই মন খারাপ হয়ে গেল নম্রতার। বন্ধুদের রেখে ডায়েরি হাতে ধীরে ধীরে নিচে নেমে রেলিং ঘেঁষে দাঁড়ালো সে। রাতের আকাশে মস্ত এক চাঁদ, দিগন্ত বিস্তৃত জলধারায় চকচকে জ্যোৎস্নার আলো, গা কাঁপানো তীব্র বাতাস। নম্রতা বুক ভরে শ্বাস নিল। টলমলে অনুভূতি নিয়ে ডায়েরিটা খুলে পড়ার চেষ্টা করলো। বুক ভরে চিঠির গায়ে থাকা সুঘ্রাণ নেওয়ার চেষ্টা করলো। নম্রতাদের প্রেমের এক পর্যায়ে সে নামক ব্যক্তিটি চিঠির গায়ে সুন্দর এক সুগন্ধি ব্যবহার করত। চিঠি খুলতেই অসাধারণ এক সুগন্ধে বুক ভরে আসতো নম্রতার। নম্রতা জিজ্ঞাসা করায় বলেছিল, তুমি যে চিঠিগুলো অসংখ্যবার পড়ো জানি, চিঠিগুলো যখন খুলবে, এই গন্ধটা যখন নাকে লাগবে, ঠিক তখনই আমার কাছে থাকার অনুভূত হবে তোমার। তাছাড়া নীল চিরকুটের সুগন্ধ কি সাধারণ কাগজের মতো সাধারণ হলে চলে? শ্যামলতাই বা বারবার কাগজের এই বিশ্রী গন্ধ কেন নেবে? শ্যামলতা মানেই তো হাজার বেলি সৌরভ। নম্রতার ঠোঁটে হাসি ফুটে উঠল। চোখ দুটো বুজে নিয়ে বুক ভরে শ্বাস নিল। ঠিক তখনই পেছন থেকে প্রচণ্ড ধাক্কায় সামনের দিকে ঝুঁকে পড়ল নম্রতা। এক হাতে রেলিং আঁকড়ে ধরে নিজেকে রক্ষা করলেও হাতের ডায়েরিটা গিয়ে পড়ল টলমলে নদীটিতে। নম্রতা আটকে উঠল, সারা শরীর কেঁপে উঠল। ডায়েরিটাকে ধীরে ধীরে তলিয়ে যেতে দেখে মাথা ঘুরে উঠল তার। রেলিংয়ের উপর ঝুঁকে গিয়ে চেঁচিয়ে উঠল, আমার ডায়েরি! নীরু, নীরু, আমার ডায়েরি! রঞ্জন! নম্রতাকে রেলিংয়ে ঝুঁকে পড়তে দেখে পেছন থেকে শক্ত একটা হাত আঁকড়ে ধরল নম্রতার ডান হাত। বিস্ময় নিয়ে বলল, আরে করছেন কি, পড়ে যাবেন তো। শক্ত হাতের টানে রেলিং থেকে সরে দাঁড়ালো নম্রতা। চোখে মুখে আতঙ্ক, গাল বেয়ে গড়িয়ে পড়ছে অবিরাম জল, শরীরটা ভয়ানকভাবে কাঁপছে। নম্রতার ফ্যাকাশে মুখ দেখে সামনে দাঁড়ানো শ্যামবর্ণ মানুষটি আটকে উঠল। আতঙ্কিত কণ্ঠে বলল, আপনি ঠিক আছেন? নম্রতা হিংস্র দৃষ্টিতে সামনে দাঁড়ানো মানুষটির দিকে তাকালো। শ্যামকায় দীর্ঘদেহী পুরুষ, শক্তপোক্ত গড়ন, পুরো ভ্রজরার নিচে গভীর 2টি চোখ, গায়ে বাদামি রঙের পাতলা শার্ট, হাতা দুটো কনুই পর্যন্ত গুটানো, ডান হাতে ল্যাপটপ। নম্রতা বাঘিনীর মতো ঝাঁপিয়ে পড়ল মানুষটির উপর। হাত থেকে ল্যাপটপটা ছিনিয়ে নিয়ে রেলিংয়ে 2 দফা আছাড় লাগালো। শ্যামকায় মানুষটি বিস্ময়ে হতভম্ব। নম্রতা ল্যাপটপটা নদীতে ছুঁড়ে ফেলতেই সম্বিত ফিরে এলো মানুষটির। খানিকটা ধাতস্থ হয়ে ভয়ানক গমগমে কণ্ঠে বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।